বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রথম ডেমো ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলুন আজকের ক্লাসে আমরা আমাদের অনলাইন ভিত্তিক মাদানী নেসাব প্রথম বর্ষের সম্পর্কে ডিটেল কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনারা যারাই আমাদের আজকের ক্লাসে উপস্থিত হয়েছেন, আমাদের আজকের ক্লাসটি দেখছেন, সকলেই আরবি ভাষা শেখার একটি আগ্রহ এবং ইচ্ছা নিয়ে আমাদের এই ক্লাসটিতে উপস্থিত হয়েছেন। আমি আশা করি ক্লাসের একদম শেষ পর্যন্ত যে কথাটা বলা হবে সেই কথাটি পর্যন্ত আপনি খুব মনোযোগ দিয়ে প্রতিটি কথা শোনার চেষ্টা করবেন। চলুন আমরা আল্লাহর নামে ধীরে ধীরে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমাদের পরিচিতি, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি আরবি ভাষা শিখতে শুরু করবেন, যে প্রতিষ্ঠান আপনাকে আরবি ভাষা শেখাবে, সেই প্রতিষ্ঠানটি আসলে কি, কেমন, কিভাবে, কবে প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়ে কিছু জানা থাকা ভালো। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আন্নিদা ইনস্টিটিউট। প্রতিষ্ঠাকাল 2024 মোতাবেক 1446 হিজরি, অর্থাৎ গত বছর রমাদানের পর অনুষ্ঠিত হয়েছে। এই হলো রমাদানের পর নতুন বছর শুরু হলো। এই রমজানের আগের রমজানে আমাদের ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের কাজ কি? কাজ হলো জেনারেল শিক্ষার পাশাপাশি অনলাইনের মাধ্যমে ইসলামী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান। আমাদের বিভাগসমূহ অনলাইন নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, আরবি ভাষা শিক্ষা কোর্স, মাদানী নেসাব এবং উচ্চতর তাজবিদ কোর্স। এই কয়েকটি বিভাগ নিয়ে অনলাইন ভিত্তিক আমাদের প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আগামী 5 বছরের মধ্যে 100 জন জেনারেল ভাই ও বোনকে হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলা, অন্তত 200 জন জেনারেল ভাই বোনকে আরবি ভাষায় দক্ষ করে তোলা এবং 100 জন জেনারেল ভাই বোনকে একদম শুরু থেকে তাজবিদ সহ বিশুদ্ধ তিলাওয়াতে পারদর্শী করে তোলা। এই হলো আমাদের সামগ্রিক একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমরা ছোট পরিসরে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছি। আমরা আশা করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই পথ চলাকে সহজ করবেন, মসৃণ করবেন এবং উম্মার জন্য উপকারী একটি প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানকে কবুল করবেন ইনশাআল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই সামান্য নাজরানা কবুল করেন এবং আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর একটি এডুকেশন রিলেটেড কার্যক্রম গড়ে তোলার তৌফিক দান করেন। প্রথমেই আমরা 1 বছরব্যাপী কোর্স কারিকুলাম ও ব্যবস্থাপনা সম্পর্কে জানব। অর্থাৎ অনলাইন ভিত্তিক মাদানী নেসাব প্রথম বর্ষের যে কার্যক্রম রয়েছে আগামী 1 বছরব্যাপী, সেটি নিয়ে আপনাদেরকে একটু জানাবো। সিলেবাস ও কারিকুলাম: এসো আরবি শিখি 3 খণ্ড, আত-তামরিনুল কিতাবিয়্যু সম্পূর্ণ, আত-তরিকু ইলা সরফ সম্পূর্ণ, কসসুন নাবিয়্যিন লিল আতফাল সম্পূর্ণ। এই 4টি কিতাব হলো মাদানী নেসাব প্রথম বর্ষে পড়ানো হয়। অর্থাৎ মাদানী নেসাবের মূল যে প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসাতুল মাদিনা, আপনারা অনেকেই হয়তো চেনেন, অনেকে নাম শুনেছেন, আবার অনেকে হয়তো চেনেন না বা নাম শুনেননি। তাদের উদ্দেশ্যে বলছি, মাদানী নেসাবের যে মূল প্রতিষ্ঠান রয়েছে, যেখানে মাদানী নেসাব প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রতিষ্ঠানে মাদানী নেসাব প্রথম বর্ষে 4টি কিতাব পড়ানো হয়। একটি হলো এসো আরবি শিখি 3 খণ্ড, ঠিক আছে? প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, আমরা এই 3 খণ্ডই পড়াবো ইনশাল্লাহ। আর তামরিনুল কিতাবিয়্যু, এটা হচ্ছে এসো আরবি শিখির অনুকরণে লিপিবদ্ধ আরেকটি কিতাব, যেখানে আরবি ভাষাটাকে প্রায়োগিক অনুশীলনের জন্য আপনাকে একটি ক্ষেত্র প্রস্তুত করে দিবে। হাতের লেখা অনুশীলন, আরবি থেকে বাংলা করা, বাংলা থেকে আরবি করা, এই কার্যক্রমটা আপনি করবেন আত-তামরিনুল কিতাবিয়্যু কিতাবটির মাধ্যমে। এরপর হলো তৃতীয় যে কিতাবটি রয়েছে সবুজ রঙের, আত-তরিকু ইলা সরফ, এসে সরফ শিখি। এই কিতাবটির মাধ্যমে মূলত আপনি ব্যাকরণ শিখবেন। আরবি ভাষায় ব্যাকরণের 2টি ভাগ রয়েছে, একটি হলো সরফ, একটি হলো নাহু। সরফ হলো শব্দ সম্পৃক্ত ব্যাকরণ, অর্থাৎ যে নিয়ম কানুনের মাধ্যমে আপনি আরবি শব্দগুলোকে বিশুদ্ধভাবে বলতে পারবেন। আর নাহু হলো বাক্য সম্পৃক্ত ব্যাকরণ, যে নিয়ম কানুনের মাধ্যমে আপনি একটি বাক্য তৈরি করার পর সেটি কি সঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে তা নির্ধারণ করতে পারবেন। তো আত-তরিকু ইলা সরফ, যেটা আমরা প্রথম বর্ষে পড়াবো, সেটা হচ্ছে শব্দ সম্পৃক্ত, অর্থাৎ আরবি একটি শব্দ
এটা কিভাবে আপনি গঠন করবেন এবং গঠন করার পর এটা কতটুকু বিশুদ্ধ হলো বা কতটুকু ভুল হলো তা আপনি এই ব্যাকরণের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন। সর্বশেষ যে কিতাবটি দেখতে পাচ্ছেন কসসুন নবী নীল আতফাল, এটি হচ্ছে আগাগোড়া পুরোটাই হচ্ছে এটা আরবি কিতাব। কেমন? সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লিখিত। এটা আরবি সাহিত্যের জন্য খুবই গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি কিতাব, বিশেষ করে যারা আরবি শিখে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম লেখাই আছে কসসুন নবী নীল আতফাল, অর্থাৎ নবীদের ঘটনা বলি শিশুদের জন্য। ঠিক আছে? অর্থাৎ আমরাও তো আরবি ভাষায় আহ আরবি ভাষা শিক্ষার্থী হিসেবে আমরাও তো আরবি ভাষায় একজন শিশু, তাই না? একদম প্রাথমিক অবস্থায় আছি। ওই অবস্থায় এই কিতাবটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই হলো 4টি কিতাব, যে 4টি কিতাব আমরা মাদানী নেসাব প্রথম বর্ষে পড়িয়ে থাকি এবং বিগত মাদানী নেসাব প্রতিষ্ঠিত হবার পর থেকে বিগত 40 বছর যাবত যে কিতাবগুলো পড়ানো হচ্ছে, এই কিতাবগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অনলাইন মাধ্যমে পড়ানোর চেষ্টা করব। কোর্সের পরিকল্পনা, আমরা তো সিলেবাস এবং কারিকুলাম সম্পর্কে জেনে নিলাম। 4টা কিতাব পড়াবো আমরা। এসো আরবি শিখি 3 খণ্ড, আত-তামিনুল কিতাবিয়্যু, এসো সরফ শিখি এবং কসসুন নবিয়্যিন। এখন চলুন জেনে নেই আমরা এই 4টা কিতাব আসলে কিভাবে পড়াবো, ক্রম আমরা অনুসরণ করব। কোর্সের পরিকল্পনা, সময়সীমা 12 মাস। 1 নম্বর, প্রথম 1 মাস আমরা এসো আরবি শিখি কিতাবটি পড়ব এবং পাশাপাশি আলিফ বা তাতা থেকে আরবি হাতের লেখা শিখব। 2, 1 মাস পর থেকে আমরা আত-তামরিন কিতাবটি শুরু করব, যেখানে আমরা শিখব আরবি থেকে বাংলা অনুবাদ করার পদ্ধতি এবং বাংলা থেকে আরবি করার পদ্ধতি। পাশাপাশি শিখব কিভাবে আমরা আরবি প্রবন্ধ রচনা করব। ঠিক আছে? 3, প্রথম এই 2টি কিতাব আমরা 6 মাস পড়ব, তারপর আমাদের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আত-তামরিন কিতাবটি এরই মধ্যে সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ প্রথম 6 মাসে আমরা আত-তরীকুল আরবিয়্যাহ এটার মোটামুটি অর্ধেক পড়ব এবং দ্বিতীয় যে কিতাবটি ছিল আত-তামরিনুল কিতাবিয়্যু, এই কিতাবটি সমাপ্ত করে ফেলব। এই পর্যায়ে এসে আমাদের একটি অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? এরপর কি হবে? 4, এরপর শুরু হবে এসো সরফ শিখি নামক কিতাবটি, ওই যে ব্যাকরণের যে কিতাবটির কথা বললাম, এবং এই কিতাবটিও নবম মাসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। এসো আরবি শিখি কিতাবটি চলতে থাকবে। 5, দশম মাসে কসসুন নবীন কিতাবটি শুরু হবে ইনশাআল্লাহ, চতুর্থ সর্বশেষ যে কিতাবটা ছিল। দশম মাসে কসসুন নবীন কিতাবটি শুরু হবে ইনশাআল্লাহ। এসো আরবি শিখি ও কসসুন নবীন কিতাব দুটি 12তম মাসে একসাথে সমাপ্ত হবে। এই হলো আমাদের কোর্সের পরিকল্পনা। অর্থাৎ একটি কিতাব শুরু হবে, এরপর দ্বিতীয় কিতাবটি যখন পড়ার উপযুক্ত হবেন দ্বিতীয় কিতাবটি শুরু হবে, সেটি সমাপ্ত হয়ে যাবে, তৃতীয় কিতাব শুরু হবে। প্রথম কিতাবের সাথে তৃতীয় কিতাব চলতে থাকবে, তৃতীয় কিতাব যখন সমাপ্ত হয়ে যাবে সর্বশেষ চতুর্থ কিতাবটি শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের কোর্সের পরিকল্পনা। ব্যবস্থাপনা সমূহ, আচ্ছা চলুন ব্যবস্থাপনা সমূহ সম্পর্কে জানি। আমাদের কোর্সে কি কি কার্যক্রম থাকবে, সিলেবাস জেনেছি, কোর্সের পরিকল্পনা জেনেছি, এখন আমরা জানবো আমাদের ব্যবস্থাপনা সম্পর্কে। ঠিক আছে? যে আমাদের ক্লাসে কি কি আয়োজন থাকবে। প্রথমে হচ্ছে মেইন ক্লাস, এরপর হলো হাতের লেখার ক্লাস, অর্থাৎ হাতের লেখার প্রশিক্ষণটাও আমরা দিব, ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবক শোনানোর ক্লাস, এটা প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত। ঠিক আছে? ওই টাইমটাতে আপনারা আগের দিন ক্লাসে যে সবকটা পড়েছেন সেটা আপনি পরের দিন আসরের পরে উস্তাদকে শোনাতে পারবেন। রেকর্ড ক্লাস প্রদান, অর্থাৎ আমাদের প্রতিদিন লাইভে মেইন ক্লাসটা যেটা অনুষ্ঠিত হবে এটা আমরা আপনাদেরকে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে রেকর্ডটা প্রদান করে দেবেন ইনশাআল্লাহ। সাপোর্ট সিস্টেম, অর্থাৎ নিয়মিত যে ক্লাসটা আপনি করছেন সেই ক্লাসটা করার পর আমাদের একজন ডেডিকেটেড উস্তাদ তিনি আপনাকে নিয়মিত, আপনি যে কোনো পড়া যদি বুঝতে না পারেন আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আপনার কোনো একটি প্রশ্ন, একটি বাক্য আপনি বলেছেন সেটা কি সঠিক না বেঠিক তা আপনি তার কাছ থেকে জেনে নিতে পারবেন। এই সাপোর্ট সিস্টেমটা আলহামদুলিল্লাহ মেইন ক্লাসের পাশাপাশি আমরা দিয়ে থাকি, যেন কথার কথা আপনি কখনো এমন হবে যে আপনি মেইন ক্লাসটা করতে পারলেন না, কথার কথা ছুটি নিয়ে আপনি মেইন ক্লাসে অনুপস্থিত ছিলেন, এই ক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন রেকর্ড ক্লাসটা দেখবেন, রেকর্ড ক্লাস দেখে যদি কোনো কারণে আপনি কোনো একটা পড়া বুঝতে না পারেন তখন আপনি কি করবেন? তখন কি বিষয়টা এমন হবে যে কাউকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন না, পড়া বুঝে নিতে পারবেন না? না, এমন হবে না। বরং রেকর্ড ক্লাস দেখে যদি আপনার কোনো প্রশ্ন তৈরি হয় যেটা আপনার জেনে নেওয়া প্রয়োজন কোনো উস্তাদের কাছ থেকে, আপনি ইনশাআল্লাহ আমাদের উস্তাদকে পাবেন,
ওই উস্তাজ নির্ধারিত একজন উস্তাজ থাকবে যিনি আপনার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবেন, তার সাথে আপনি এটাকে শেয়ার করতে পারবেন এবং ইনশাল্লাহ তাকে আপনি এই প্রশ্নটা করতে পারবেন। এই হলো মোটা দাগে আমাদের কিছু আয়োজন। কার্যক্রমের সময়সূচি: মেইন ক্লাস সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ শুক্র, অর্থাৎ সপ্তাহে 7 দিনের মধ্যে আমাদের 4 দিন ক্লাস হবে, একদিন পর পর, মাঝখানে 3 দিন গ্যাপ থাকবে। শনিবার ক্লাস হবে, রবিবার ক্লাস হবে না, সোমবার ক্লাস হবে, মঙ্গলবার ক্লাস হবে না, ঠিক আছে? তারপর বুধবার ক্লাস হবে, বৃহস্পতিবার ক্লাস হবে না, শুক্রবার রাতে আবার ক্লাস হবে। এই হলো সপ্তাহে 4 দিন। ক্লাসের সময় কখন? প্রতিদিন রাত 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত 1.5 ঘন্টা ক্লাস অনুষ্ঠিত হবে। সবক শোনানোর ক্লাস সপ্তাহে 6 দিন, শনি থেকে বৃহস্পতি, প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত, ঠিক আছে? হাতের লেখা সপ্তাহে 6 দিন, প্রতিদিন রাত 11টার পূর্বে জমা দিতে হবে, অর্থাৎ ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে হাতের লেখা দিয়ে দেওয়া হবে। সেই ভিডিওটা দেখে আপনি হাতের লেখা প্রস্তুত করে প্রতিদিন রাত 11টায় আপনি ইনশাল্লাহ হাতের লেখাটা জমা দিয়ে দিবেন। প্রতিদিন রাত 10টা থেকে 11টার মধ্যে, আমরা এর মধ্যেই ইনবক্স খুলে দিব, ওখানে আপনারা জমা দিয়ে দিবেন। এরপর হলো গ্রুপ ভিত্তিক অনুশীলন, সকালে 40 মিনিট, দুপুরে 40 মিনিট, রাতে 40 মিনিট। আপনাদেরকে তামরিন গ্রুপ করে দেওয়া হবে, 3 জন 4 জন 5 জন করে, যার সাথে যার বড়ি বড়া হয় সময় মিলে, ঠিক আছে? এমন সবাইকে একসাথে করে আমরা ইনশাল্লাহ তামরিন গ্রুপ করে দিব, আপনারা পারস্পরিক সেখানে তামরিন করবেন ইনশাল্লাহ। এই হলো আমাদের কার্যক্রমের সময়সূচি। মেইন ক্লাস প্রতিদিন রাত 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ এবং শুক্র। সবক শোনানোর ক্লাস হচ্ছে প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত, সপ্তাহে 6 দিন, প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। হাতের লেখা ক্লাস সপ্তাহে 6 দিন, আগের দিন দিয়ে দেওয়া হবে, পরের দিন রাতের মধ্যে সেটা জমা দিয়ে দিতে হবে। আর গ্রুপ ভিত্তিক অনুশীলন সেটা নিয়মতান্ত্রিক চলতে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আওয়াজ কি শোনা যাচ্ছে? একজন বলছে শোনা যাচ্ছে না। সবাই কি শুনতে পাচ্ছে ক্লিয়ার? একটু টেক্সট করে আমাকে জানাবেন সবাই কি আমার আওয়াজ ক্লিয়ারলি শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা, শুনতে পাচ্ছে। ওকে, ওকে, শুক্রান। এবার আসুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে অনেকেই আছেন অনেক রকম হালতে আছেন, কেউ পেশাজীবী, কেউ স্টুডেন্ট, কেউ গৃহিণী, কেউ হচ্ছে ব্যবসায়ী, কেউ অথবা মাদ্রাসা মসজিদে খেদমতে আছেন। তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করবেন যে এই কোর্সটি কি আমাদের করা উচিত হবে কিনা, বা আমি আরবি ভাষা শিখতে চাই, বা এই উদ্দেশ্যে শিখতে চাই, ওই উদ্দেশ্যে শিখতে চাই। এখন এক একজনের উদ্দেশ্য এক এক রকম হবে। কেউ হয়তো আরো জ্ঞান আহরণের জন্য শিখবে, আর উচ্চতর পড়াশোনার জন্য শিখবে। কেউ হয়তো একটু সাধারণ জাস্ট কোরআন হাদিসের মর্মার্থটা কিছুটা বুঝলেই চলবে, ঠিক আছে? অথবা কেউ হয়তো শখের বসে আরবিটা শিখতে চায়, যে আরবি ভাষাটা শেখা প্রয়োজন, বিভিন্ন কারণে শিখতে চায়। তো আপনি যদি মোটা থেকে আমাকে প্রশ্ন করেন যে এই কোর্সটি আপনার করা উচিত হবে কিনা, আমি আপনাকে জাস্ট 2টা স্টেপ দেখিয়ে দিলে আপনি আশা করি বুঝতে পারবেন। দেখেন, আমাদের এই কোর্সটা আসলে শর্ট টার্ম কোনো কোর্স না, যেখানে জাস্ট কিছু শব্দ মুখস্থ করিয়ে কিছু বাক্য মুখস্থ করিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে জাস্ট একাডেমিক একটা ক্লাস, যেটা 1 বছর ব্যাপী অনুষ্ঠিত হবে নিয়মতান্ত্রিক ভাবে, ধারাবাহিকতার সাথে। অর্থাৎ এখানে আপনি শর্ট টার্ম 1.5 মাস 2 মাস 2.5 মাস 3 মাসে কিছু ক্লাস করবেন, কিছু শব্দার্থ মুখস্থ করবেন, কিছু বাক্য পড়বেন, ক্লাস শেষ, এমনটা না। এটা হচ্ছে 1 বছর ব্যাপী একটা ক্লাস, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিটা ক্লাস করতে হবে। প্রতিটা ক্লাসের অনুশীলন, হোমওয়ার্ক সবকিছু খুব ভালো করে সম্পন্ন করেই সামনে কন্টিনিউ করতে হবে। আপনি কিছু পড়বেন কিছু পড়বেন না এমন করা যাবে না। এই ক্ষেত্রে আমি বলবো, মানে জাস্ট নিছক একটু ধারণা বশত আপনি এখানে ক্লাসে জয়েন করে ফেলবেন, পরবর্তীতে আপনি ক্লাসটা নিয়মিত করবেন না, আপনি কিন্তু এই কোর্সে কন্টিনিউ করতে পারবেন না। কারণ হচ্ছে মোটামুটি প্রথম 3-4 মাসের পর থেকেই আপনি কিন্তু 3-4 মাসে যেই পড়াটা পড়েছেন, পরবর্তী পড়াটা আগের পড়ার উপর বেস করে সামনের দিকে কন্টিনিউ হবে। সুতরাং সেরকম মানসিক আহ আগ্রহ, উদ্দীপনা, প্রতিজ্ঞা নিয়েই কিন্তু আপনি এখানে শুরু করতে হবে। তো এটা হচ্ছে একাডেমিক ভাবে একদম আরবি ভাষা শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। অ্যাডভান্স লেভেল বলতে কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি কোরআন এবং হাদিসের অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসের বিভিন্ন বাক্য আপনি পড়বেন, পড়ে পড়ে জাস্ট আপনি নিজ থেকে তর্জমা করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এসো আরবি সেই কিতাবটা দেখাবো, ওখান থেকে আমি কিছু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার আরবি ভাষার লেভেলটা কোন পর্যায়ে যাবে। এখানে আপনাকে কিছু শব্দ মুখস্থ করাবো, কিছু বাক্য মুখস্থ করাবো এমন না, একদম আরবি ভাষার হাতে কলমে একদম শুরু থেকে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যাব। এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমার সাপোর্টটা আপনার জন্য উপযুক্ত না, যথাযথ না। অবশ্যই আপনাকেও কিন্তু এখানে সচেষ্ট হতে হবে, অত্যন্ত মনোযোগী হতে হবে, একাগ্র চিত্তে এখানে নিয়মিত ক্লাসটাকে করতে হবে। তো এখানে 2টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হলো এই, প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন আরবি ভাষা না পারার কারণে
আপনি লাইফে কোন কোন জায়গায় পিছিয়ে পড়ছেন এই মুহূর্তে। এখন আপনি এই যে আরবি ভাষা শেখার যাত্রাটা শুরু করবেন, তো কোন কোন সমস্যাগুলো আপনার লাইফে হচ্ছে আপনি একটু খাতায় নোট করুন। যে আমি আরবি ভাষা জানি না, আমি এই জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি আরবি ভাষা জানি না, আমি এটা পারছি না। আমি আরবি ভাষা জানি না, আমার এই প্রবলেম হচ্ছে। আপনি এগুলোকে খাতায় লিখুন, স্পষ্ট ভাষায় লিখুন সমস্যাটা। নাকি আদৌ কোনো সমস্যা আপনার জীবনে নাই? তাহলে আপনি খাতায় লিখুন যে আমি আরবি ভাষা না পারার কারণে আমার কোনো প্রবলেম হচ্ছে না। খাতায় লিখুন এটা। তাহলে আপনার আরবি ভাষা শেখার প্রয়োজন নাই। কেমন? আর যদি কোনো সমস্যা থেকেই থাকে যে আমি আরবি ভাষা না জানার কারণে আমার এই প্রবলেম গুলো হচ্ছে, তাহলে সেগুলো খাতায় লিখুন। যে আমি আরবি ভাষা না জানার কারণে আমার এই প্রবলেম, ওই প্রবলেম, এই প্রবলেম, এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা। এভাবে আপনি খাতায় লিখুন। ৫-৭ টা পয়েন্ট লিখুন। এরপর আসুন স্টেপ 2। এই মুহূর্তে ঠিক কি কারণে মনে হচ্ছে যে আপনার আরবি ভাষা শেখাটা প্রয়োজন? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আপনি তো এতদিন পর্যন্ত আপনার লাইফের একটা সময় অতিক্রম করে এসেছেন। তাই না? আপনি হয়তো আরবি ভাষা কিছুটা শিখেছেন অথবা কিছুটা শিখেননি। আপনার লাইফ কিন্তু আটকে নেই। আপনার লাইফ চলছে এবং চলবে। কেন? দুনিয়ার কত শত, শত মানুষ, কত লক্ষ কোটি মানুষ আরবি ভাষা জানে না। তাদের জীবন চলছে না? আপনারও চলবে। কিন্তু ঠিক এই মুহূর্তে কেন আপনি এই attempt টা নিলেন যে আপনার আরবি ভাষা শেখা প্রয়োজন? আপনি একটু নিজেকে প্রশ্ন করুন। একটু নিজের সাথে কথা বলুন যে আমি এখন যে আরবি ভাষা শেখা শুরু করব, আমি আসলে এখন কেন শিখতে চাই? আমার কি প্রয়োজন আরবি ভাষা শেখার? না শিখলেও তো চলে। তো যদি আপনি ওই স্পেসিফিক কারণটা বের করতে পারেন, তাহলে আপনি ডিফাইন করতে পারবেন যে আমাদের এই কোর্সটাকে আদৌ আপনার করা উচিত কিনা। কোর্সের কন্ডিশনটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পর্যন্ত। মানে আমরা যে কন্ডিশন গুলো বলেছি, সপ্তাহে ৪ দিন ক্লাস হবে ১.৫ ঘন্টা করে, সপ্তাহে ৬ দিন প্র্যাকটিস ক্লাস হবে, তারপরে হচ্ছে ১ বছরব্যাপী ৪ টা কিতাব পড়ানো হবে, ঠিক আছে? এবং মাঝখানে পরীক্ষা আছে। এছাড়াও আমাদের মাসিক পরীক্ষা আছে, মাসিক মুসাবাকার ব্যবস্থাপনা আছে। মোটামুটি ভালো আয়োজন। তো এত আয়োজন করে যে আরবি ভাষাটা শেখানো হবে, আদৌ কি এই প্রয়োজনীয়তা কি আপনার আছে কিনা? বা এই লেভেলে কি আপনি আরবি ভাষাটাকে শিখতে চান কিনা? এই ব্যাপারটা আপনি আগে নিজের সাথে নিজে কথা বলে ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ার হতে পারেন, যদি আপনি নিজেকে সঠিক অ্যান্সারটা করতে পারেন, তাহলে আপনার সাথে আমার আলোচনা। অন্যথায় আমি আপনার সাথে কথা বলে শুধু আপনারও সময় নষ্ট হবে, আমারও সময়ের অপচয় হবে। এটা তো কোনো প্রয়োজন নাই। ঠিক না? তো আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, ইনশাআল্লাহ আমি অবশ্যই খুব ভালোভাবেই শিখতে চাই এবং সর্বোচ্চ লেভেলটা আরবি ভাষা অর্জন করতে চাই। অ্যাজ এ মুসলিম এটা আমাকে আমার আত্মমর্যাদাবোধ বলে যে আমার আরবি ভাষা শেখাটা প্রয়োজন। আমার জন্য আবশ্যক যে আমি আরবি ভাষাটা শিখব। কোরআন হাদিস আমি নিজ থেকে বুঝবো। এটা তো আমার কর্তব্য। অ্যাজ এ মুসলিম আরবি ভাষাটা হচ্ছে আমার ধর্মীয় একটা ভাষা। তো এই ভাষা যদি আমি না জানি, তাহলে আমি আমি আমার ধর্মীয় জায়গা থেকে এক ধাপ পিছিয়ে থাকলাম। কোরআন হাদিসের মতো একটা গুরুত্বপূর্ণ যে সম্পদ আমাদের আছে, সেই সম্পদ থেকে আমি নিজেকে পিছিয়ে রাখলাম। সেই সম্পদের ভাগীদার আমি নিজেকে করতে পারলাম না। তো কোরআন হাদিস যে বুঝে না আর যে কিনা বুঝে, ওই ২ টা মানুষের মধ্যে কি মানে তফাৎ নাই? ওই ২ টা মানুষ কি আদৌ সমান হবে? যে একটা মানুষ সে কোরআন তেলাওয়াত করছে, সে অনবরত কোরআনের তর্জমা বুঝে যাচ্ছে। আরেকটা মানুষ তিনি কোরআন তেলাওয়াত করছেন, কিছুই বুঝতে পারছেন না। উল্টো বিভিন্ন নোটবুক, গাইডবুক দেখে তাকে তর্জমাটা বুঝে নিতে হচ্ছে অনেক কষ্ট করে। তো একটা কথা সরাসরি বোঝা আর কারো মাধ্যমে বোঝা, তর্জমার মাধ্যমে বোঝা ২ টা কিন্তু এক না। কেমন? তো আমি মনে হয় আপনাকে আ সংক্ষিপ্ত কথায় এই উত্তরটা দিতে পেরেছি। আপনাদের জন্য আমাদের এই কোর্সটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে। অন্তত এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কোর্সটা নিছক শুধু কিছু ক্লাস করে, কিছু নোটবুক মুখস্থ করে এই ক্লাসটা কন্টিনিউ করা যাবে না। এখানে ক্লাসটা কন্টিনিউ করতে হলে অবশ্যই ধারাবাহিকতার সাথে নিয়মতান্ত্রিক ক্লাস করতে হবে এবং এখানে প্র্যাকটিস করতে হবে। যদি এই কাজগুলা করতে পারেন তবেই আপনার জন্য এই কোর্স, অন্যথায় না। ঠিক আছে? চলুন আমরা কন্টিনিউ করি। আমাদের কিছু সার্টিফিকেশন আপনারা একটু দেখলে আশা করি আপনারা আশ্বস্ত হবেন। কারণ অনলাইন মাধ্যমে এই মুহূর্তে অনেক প্রতিষ্ঠান রয়েছে। আ প্রতিষ্ঠান বললে ভুল হবে। কারণ অনেকেই আছে আ প্রতিষ্ঠান রূপে প্রতারণার জাল ফাঁদে। প্রতারণার বিভিন্ন ফাঁদ এঁটে দেয় যে আ যারা এটা করে যে এমনভাবে করে উম আপনি ভর্তি হয়েছেন কিছুটা শেখার জন্য, কিন্তু আল্টিমেটলি আপনি ওখানে প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন। আপনি ভর্তি হয়েছেন, কোরআন শিখবেন, আরবি ভাষা শিখবেন বা অন্যান্য জ্ঞান অর্জন করবেন। কিন্তু দেখেন যে পেমেন্টটা করার পরে তারা আপনার সাথে আর যোগাযোগ রাখছে না, কমিউনিকেশন থাকছে না, ক্লাস হলে ভালো করে হচ্ছে না। এই ব্যাপারগুলো আপনি যেন এনশিওর হতে পারেন সেইজন্য আপনার সামনে এই সার্টিফিকেশন গুলো প্রদান করা।
আমাদের আলহামদুলিল্লাহ আন্নিদা ইনস্টিটিউট এই মুহূর্তে একটা লিমিটেড কোম্পানির আন্ডারে প্রতিষ্ঠিত এবং এইটা পরিচালিত হচ্ছে এবং এটার কার্যক্রম খুবই সুদূর প্রসারী ভাবে এখন এগিয়ে চলছে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের প্রতি এইটুকু আস্থা রাখতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, যেভাবে পড়ানোর আশ্বাস আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ সেটা আমরা ফুলফিল করব। এবং ইতিমধ্যে কয়েকশো স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠানে আরবি ভাষা শিখছে। হিফজুল কোরআন, নুরানি বিভাগ, নাজেরা বিভাগ আমাদের প্রতিষ্ঠানে তারা কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের মাদানী নেসাবের প্রায় 4টি ব্যাচ আমাদের চলমান আছে। এটা হচ্ছে আমাদের নতুন একটা ব্যাচ, যেটা আগামী মে মাসের 10 তারিখ থেকে শুরু হবে। আর মাত্র 3-4 দিন আছে পেইড ক্লাসের। ইনশাল্লাহ 10 তারিখ থেকে আমাদের পর্যায়ক্রমে ক্লাস শুরু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। এখানে আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমাদের আননিদা ইনস্টিটিউটের যে সার্টিফিকেট ইনকর্পোরেশন আছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে আননিদা লিমিটেডের। তারপরে হচ্ছে আমাদের এখানে টিন সার্টিফিকেট কিন্তু দেওয়া আছে। এই হলো আমাদের সার্টিফিকেশন গভর্নমেন্ট কর্তৃক যেটা আমরা পেয়েছি। তো আশা করি আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ। আমাদের পেমেন্ট গেটওয়ে, আমরা যেই মাধ্যমে পেমেন্টটা গ্রহণ করে থাকি, আমাদের ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম আছে, আমরা সেটার মাধ্যমে আমাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করি। তো আপনারা যারা পেমেন্ট করবেন তাদেরকে আশ্বস্ত করার জন্য বলি যে আমাদের পেমেন্টটা আমরা পার্সোনাল কোনো নম্বরে পেমেন্ট নেই, বিষয়টা আসলে এমন না। বরং অফিসিয়াল যে পেমেন্ট সিস্টেম আছে, এসএসএল কমার্স সম্পর্কে আপনাদের ধারণা থাকবার কথা। যদি ধারণা না থাকে তাহলে আপনারা ইউটিউবে সার্চ করে এটা সম্পর্কে জানতে পারেন। এরা হচ্ছে অনেক কঠিন একটা প্রতিষ্ঠান, যাদের থেকে চাইলেই আসলে গেটওয়ে নেওয়া যায় না। তাদের থেকে আমরা অনেক প্রসেসিং করে, অনেক ডকুমেন্ট সাবমিট করে তারপর আসলে এই পেমেন্ট গেটওয়েটা নিতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের সেটা আছে। এবং বিকাশের যে এজেন্ট অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট আমাদের রয়েছে, এডুকেশন অ্যাকাউন্ট যেটাকে বলে আর কি। আমরা আমাদের ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা সেই পেমেন্টটা নিয়ে থাকি। ইন কেস কেউ যদি আমাদের এই পেমেন্ট গেটওয়ে সিস্টেমে কেউ যদি পেমেন্ট না করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ হিসেবে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে। সেটা আমাদের ইনস্টিটিউটের যে অফিসিয়াল নম্বর আছে 01611803564, এই নম্বরে এসএমএস করে, নম্বর সংগ্রহ করে যে বিকাশ নম্বরটা দেওয়া হয় সেই নম্বরে পেমেন্ট করতে হয়। বিকাশ নম্বরটা আমি বলে দিচ্ছি, আমাদের যে পার্সোনাল নম্বরটা আছে সেটা হচ্ছে 01601604066। এই নম্বরে পেমেন্ট করতে হয়। যে কোনো পেমেন্ট আপনারা এই নাম্বারে করবেন, এই একটাই নাম্বার। আন্নিদা ইনস্টিটিউটের পার্সোনাল নাম্বার হিসেবে একটাই নাম্বার ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে 01601604066। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত নাম্বার। আমার নাম হচ্ছে মাহমুদ বিন জাকারিয়া, আমি এই প্রতিষ্ঠানের পরিচালক। তো আপনারা যে কোনো লেনদেন করবেন এই নাম্বারেই লেনদেন করবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা কোনোভাবে কোথাও প্রতারিত হবেন না। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তো আপনাদের কাছে থাকার কথা। ফেসবুক পেজেও আপনারা ইনশাল্লাহ লক্ষ্য রাখবেন, আমরা যে কোনো পেমেন্ট মাধ্যম ওখানে শেয়ার করি, এই নাম্বারটাই থাকবে। ঠিক আছে, এমনকি আমাদের যে কোনো প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, যদি এই নাম্বারটা মিলে শেষে 4066, শেষে 4066, তাহলে বুঝবেন এটা অফিসিয়াল পার্সোনাল নাম্বার, এটা আমাদের ইনস্টিটিউটে ব্যবহৃত হয়। এই হচ্ছে আমাদের ভর্তি মাধ্যম বা পেমেন্ট গেটওয়ে। ভর্তি ফি ও মাসিক ফি সম্পর্কে যদি একটু বলি, আমাদের ভর্তি ফি হলো অনলাইন মাদানী নেসাব প্রথম বর্ষে ভর্তি ফি হলো 1000 টাকা, মাসিক ফি হলো 1000 টাকা। আর আমাদের যে ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম আছে, সেই সিস্টেমের একটা ফি আছে, সেটা হলো 600 টাকা। ঠিক আছে, 1 বছরের জন্য এককালীন, এটা একবারই দিতে হয়। 600 টাকা ফি দিলে আমাদের পুরো ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি, এখানে অনেকগুলো সার্ভিস আছে, বিশেষ করে মাসিক ফি, তারপরে হচ্ছে আপনার ক্লাসের যে রেজাল্ট আছে, আপনি নিয়মিত পরীক্ষা অংশগ্রহণ করলে সেই রেজাল্টও আমরা ওই ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে দিয়ে থাকবো। আপনার আইডি কার্ড এবং আপনার যেই কি বলে এটাকে, আপনার যে রেজিস্ট্রেশন নং আছে, আইডি নং, সেই আইডি নংটাও ওই সিস্টেমের মাধ্যমেই পাবেন। তো সেটার জন্য আমরা 1 বছরের জন্য একটা ফি নির্ধারণ করে থাকি। তো আমাদের হলো ভর্তি ফি 1000 টাকা, মাসিক ফি 1000 টাকা। তো এই হলো আমাদের ক্লাস সংক্রান্ত, কোর্স সংক্রান্ত কিছু আলোচনা। আমি মনে হয় আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারাও আশা করি কিছু ধারণা পেয়েছেন। তো যদি এই মুহূর্তে আপনাদের কিছু কোশ্চেন থাকে ছোটখাটো, সেগুলো একটু করতে পারেন। আমি মাইক আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি। আপনারা 2-4টা প্রশ্ন ইনশাল্লাহ আমাকে করেন, আমি সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর আমাদের ক্লাসের আরেকটা পার্ট আছে, আমরা সেই পার্টে চলে যাব ইনশাল্লাহ। সরাসরি কিতাব থেকে একটু ক্লাস গ্রহণ করব। এরপর আমরা আগামীকাল দ্বিতীয় আরেকটি ক্লাস গ্রহণ করব, যেখানে আমরা আজকের ক্লাসের উপর বেস করে দ্বিতীয় আরেকটা ক্লাস করব। ওইটা হচ্ছে সরাসরি আরবি ভাষার, ওখানে কোর্স সংক্রান্ত কোনো আলোচনা হবে না। কোর্স সংক্রান্ত আলোচনা আজকে আমাদের শেষ। আমরা শুধু আমাদের ক্লাসটা দেখাতে চাই যে আমাদের ক্লাসটা কোন ধারাবাহিকতায় কন্টিনিউ হয় এবং কিভাবে আমরা ক্লাসটা করিয়ে থাকি। ঠিক আছে, আশা করি ওই ক্লাসটা দেখলে আপনারা
মোটামুটি আশ্বস্ত হবেন যে না ঠিক আছে এইভাবে যদি ক্লাস করানো হয় আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কোশ্চিন হচ্ছে যে আমরা এই কোর্সটা করার পরে কি সার্টিফিকেট প্রদান করা হবে আমাদেরকে? জি, জি, অবশ্যই। আহ, ইনশাআল্লাহ। আরেকটি কোশ্চিন হলো যে এই কোর্স আমাদের মানে এটা টোটাল কত বর্ষ, মানে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আরো হ্যাঁ, আমাদের আপাতত আমরা ১ম বর্ষটা আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ আগামী বছর আমরা ২য় বর্ষ পড়াবো। ধন্যবাদ। ঠিক আছে? শুকরিয়া। আর কোনো প্রশ্ন আছে কারো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনাদের স্পেশালি আরবি কোর্সের কোনো স্পেশাল আলাদা কোনো আছে নাকি? স্পেশাল এটাই স্পেশাল ক্লাস। এছাড়া আমাদের আলাদা কোনো কার্যক্রম নাই। তবে যদি কেউ 1 to 1 বা এক্সট্রা ভাবে পড়তে চায় সেই ব্যবস্থাপনা রয়েছে। তবে আমাদের ব্যাচ ভিত্তিক আলাদা কোনো ক্লাস নাই। এটাই আমাদের একমাত্র ক্লাস আরবি ভাষা শেখার। ও, এটা কি আরবি ভাষা শিকারী কোর্স নাকি অন্য কোনো বিষয় আছে সাথে অ্যাড আছে এখানে আপনার? আমাদের এই ক্লাসটাতে হ্যাঁ। না এই ক্লাসটাতে আর কিছু নাই। শুধুমাত্র আরবি ভাষা। আহ, এটা কতদিনের কোর্স এটা? ১ বছর, এক ১২ বছর মাস। ও, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, শুকরান। হ্যাঁ, আসসালামু আর আলাইকুম। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলুন। হুজুর, আমি আদব করতে চাচ্ছি। এটা তো মাদানী নেসাব প্রথম বর্ষ। আচ্ছা, না আদব তো এটা না। এটা হচ্ছে মাদারিনিসা ১ম বর্ষ। আদব আপনাদের ওখানে কোনো বেস আছে? জি না, আদব বিভাগ নাই আমাদের প্রতিষ্ঠানে। আমি এদিকে সরাইবাগায় পড়তেছি এবার। এদিকে আর কি অনলাইনে আদব পড়তে চাচ্ছি এখন। এটা একটা আদব। পরামর্শ আমি আপনাকে এটা দিতে পারি যদি আমি জানি না এই পরামর্শ আপনার জন্য কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা, আমি বলতে বলি আরকি সেটা হচ্ছে এই যে আমাদের তো দর্সে নাজামিতে আমি একটু পরে আলোচনা করব এই বিষয়টাতে আসবো। তারপরে এখন একটু বলি আপনার উদ্দেশ্যে সেটা হচ্ছে আমাদের কদিম নেসাবে কওমি মাদ্রাসায় আরবি ভাষা শেখানোর যে ধারাবাহিকতাটা তো জি। অবস্থায় থেকে আদব বিভাগে পড়ার চেয়ে আমি মনে করি যদি আপনি একটু গুরুত্ব সহকারে আমাদের এই মাদারিনেসা ১ম বর্ষে পড়তে পারেন। যে ৪ টা কিতাব পড়ানো হয় আ আদবের বাংলাদেশের বর্তমান প্রথাগত যেই আদব বিভাগগুলো আছে সেটার তুলনায় অনেক বেশি উপকৃত হতে পারবেন। এতে করে আপনার আরবি ভাষার বেসমেন্টটা খুব ভালো তৈরি হবে এবং আপনি এটার উপর ভিত্তি করে আরবি ভাষার অনেক গুরুত্বপূর্ণ কিতাব আপনি পড়ে ফেলতে পারবেন। কিন্তু বর্তমানে আপনার আরবি ভাষার অবস্থানটা যে অবস্থায় আছে, যেমন ধরুন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি এই মুহূর্তে আ অনর্গল আরবিতে কথা বলতে পারেন? আমি যদি আপনার সাথে ২-৪ মিনিট একটু কথা বলি আরবিতে ২-৪ টা প্রশ্ন করি না, অনার্গল পারবো না, ওরকম চর্চা নাই, তবে একটু জড়তা কাজ করবে। মোটামুটি পারবো আর কি। বলা যাবে, টুকটাক হবে। আ আ হ্যাঁ। যেকোনো যদি আরবিতে কোনো একটা মাকালা বা প্রবন্ধ লিখতে বলি, আপনি লিখতে পারবেন? না, এগুলা লিখতে গেলে সময় লাগবে অনেক। অনেক সময় ওরকম। লাগবে না। এবং আমি হ্যাঁ। যদি বলি আপনাকে কিতাবের মাঝখান থেকে কোনো একটা ইবারত খুলে দিয়ে যে এই ইবারতটা পড়ে আপনি আমাকে একটু তর্জমা করে শোনাবেন। যেকোনো মাঝখান থেকে একটা ইবারত। এটা কি আপনি পারবেন? মানে অনর্গল পড়তে? অনার্গল পারবো না, একটু কষ্ট হবে কিন্তু। আচ্ছা। অনার্গল পারবো। এই যে যেমন আপনি আপনার সামনে যে ইবারতগুলো দেখতে পাচ্ছেন আপনি এখন। ঠিক আছে? জি। এই ইবারতগুলো কি আপনি পড়ে তর্জমা করতে পারবেন? সাবলীলভাবে? আইয়ুহার রজুল, হে মানুষ সকল। দেখাই যাচ্ছে না আমার কাছে পরিপূর্ণভাবে, আমার চোখের সমস্যা তো একটু। আসআলুল্লাহ আইয়াজ। জি। আশা দেখা যাচ্ছে না। আপনি ফোনটাকে একটু করে নিন। একটু রোটেট করে নিন। কাত করে নিন। হ্যাঁ। এবার দেখা যাবে। আসালাল্লাহু ইয়াজিলা আনকা আজনুকা। না। এখানে আছে হচ্ছে আসআলুল্লাহা আইয়ুযিলা আনকা হুজনাকা ওয়া ইউঈদা ইলাইকা সুরুরাকা। কেমন? আপনি জি। আ বোঝা যাচ্ছে যে বেসমেন্টে খুব ভালো সমস্যা আছে। ইউজিলার জি। জায়গায় ইয়াজিদ আসছে। তো এই জায়গাটাতে আমি আপনাকে সাজেশন এটাই দিব। যদি আমি বলছি না যে আপনি এটা গ্রহণ করতে হবে। বাট না, না, না। আপনি চাইলে এটা করতে পারেন। যে আমি তাহলে মাদানী নেসাবটাকে একটু ভালোভাবে পড়ি যে ক্লাসটা এখানে করানো হয়। নিয়মতান্ত্রিক ক্লাসটা করে এখানে অনুশীলনটা করি। এতে করে যেটা হবে আদব বিভাগটা আপনি দাওরার পরেও পড়তে পারবেন। ওই সুযোগ আপনার আছে।
কিন্তু দাওরার পরে কোনোদিনও আপনি মাদানী নিসাব প্রথম বর্ষে পড়তে পারবেন না, কারণ ওই মানসিক অবস্থা আপনার হ্যাঁ, থাকবে না। যে এখন আমি যদি এই বছর মাদানী নিসাব প্রথম বর্ষ পড়ি, আগামী বছর তো ওরকম সময় থাকবে না যে দ্বিতীয় বর্ষ পড়ার। ওটা তো আপনার পড়াটা আবশ্যক না, কারণ দ্বিতীয় বর্ষ তো আর আরবি ভাষা শেখাবে না। আপনি হচ্ছে দ্বিতীয় এই বর্ষ বর্ষ আরবি ভাষাটা শিখবেন, দ্বিতীয় বর্ষ আপনার আর পড়ার প্রয়োজন হবে না। দ্বিতীয় বর্ষ না পড়ে আপনি যে কাজটা করবেন, একটু আলাদাভাবে আপনি আত্তরিকুল নাহু কিতাবটা পড়ার চেষ্টা করবেন, আত্তরিকুল বালাগত কিতাবটা পড়ার চেষ্টা করবেন, কসসুন নাবিন আল জুজউস সানি আস-সালিস এবং আর রাবি যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো আপনি পড়ার চেষ্টা করবেন। আপনার আরবি ভাষাটা কেন শক্তপোক্ত হওয়াটা জরুরি, দ্বিতীয় বর্ষ পড়াটা জরুরি না। মানে আপনি যে অলরেডি সর্বেকায় পড়ে যাচ্ছেন, সর্বেকার পরে জি জালালাইন মেশকাত পড়বেন, দাওরা পড়বেন, সেগুলো আপনার আর পড়ার প্রয়োজন হবে না। জাস্ট আরবি ভাষাটা আপনি শক্তপোক্ত করেন, এটা হচ্ছে আপনার জন্য কর্তব্য। আমি এটাই চাচ্ছি, আমি যেন এবার আরবি ভাষাটা শিখে যেন রাইট, আরবিতে পরীক্ষা দিতে পারি রাইট। সর্বাধিক। এটা ইনশাল্লাহ, এটা পসিবল, আপনি যদি চেষ্টা করেন পসিবল ইনশাল্লাহ। আমি চাচ্ছি যেন আরবি ভাষায় পরীক্ষা দিতে পারি সর্বাধিক। হ্যাঁ ইনশাল্লাহ, এটা সম্ভব, এটা সম্ভব। আপনি যদি এটা অনুশীলন করেন, নিয়মতান্ত্রিক ক্লাসটা করেন, ভালো করে সবগুলো শব্দ মুখস্থ করেন, এটা খুব পসিবল, অসম্ভব কিছু না। আর যেহেতু ইতিমধ্যে আপনি অনেক আরবি পড়েছেন, আশা করি এটা আপনার জন্য আরো বেশি সহজ হবে। জি ইনশাআল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, শুকরান। দ্বিতীয় বর্ষে হুজুর, দ্বিতীয় বর্ষে তাহলে কি কি সিস্টেম থাকবে দ্বিতীয় ওগুলা? বর্ষ পরে আলোচনা করছি ইনশাল্লাহ, আমি একটু বলছি। আচ্ছা ঠিক আছে। শুকরান। আচ্ছা, আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? জাকারিয়া আসসালামু ভাই, আমি একটু আলাইকুম। বলি। জি জি, বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম মিজান ভাই। জি বলুন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই আমি তো একটা মসজিদের খেদমতে আছি আর কি, মুয়াজ্জিন খাদেম, বুঝতে পারছেন? জি বলুন। আমি চাচ্ছি মানে প্রথম বর্ষটা পড়তে, কিন্তু আমি তো আপনাদের যে ক্লাস, ওই ক্লাসে সময় থাকতে পারবো না। অন্য মানে অন্য সিস্টেমে পড়ার কোনো আছে? না, অন্য কোনো সিস্টেমে পড়ার ব্যবস্থা করা নাই। মানে আলাদাভাবে পার্সোনালি কোনো পড়ার ব্যবস্থা আছে? পার্সোনালি পড়তে পারবেন ইনশাল্লাহ, তবে সেক্ষেত্রে হাদিয়াটা যে উস্তাদের কাছে পড়বেন তাকে একটু বেশি হাদিয়া দিতে হয়। কত দিতে হবে আনুমানিক? 5,000 টাকা 5,000 টাকা না? মাসিক নাকি শুধু এমনি? মাসিক। ঠিক আছে ভাই, ধন্যবাদ। শুকরান। আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই, আরেকটু প্রশ্ন ছিল জি আমার। জি, বলুন বলুন বলুন। সেটা হলো, আমি দাখিল পর্যন্ত শুধুমাত্র পড়ছি কিছুদিন। উম, এর আচ্ছা এরপরে আমি কলেজের দিকে পড়েছি, তারপরে আবার মাদ্রাসা যে কোনো সিস্টেমে আবার আচ্ছা মাদ্রাসা আবার প্রভাষক হিসেবে আমি যোগদান করছি, কিন্তু আমার বেসগত আচ্ছা অনেক আচ্ছা দুর্বল। তা এই আপনাদের সাথে আচ্ছা অ্যাড হয়ে তার মানে কতটুকু অগ্রসর হতে পারবো, এই একটু আচ্ছা কারণ আচ্ছা আচ্ছা, বেসগত আমার বুঝতে পেরেছি। দুর্বল। এখন এই জায়গাটা থেকে আসলে এটা ঠিক একটা বাস্তবতা আমাদের আছে। আমাদের এই জায়গাটাতে যারা জয়েন করছেন তাদের অধিকাংশই হচ্ছে কর্মজীবী, তাদের বিষয়টা আমাদের জেনে থাকে এবং আমরা এটা রেখেই আসলে ক্লাসটা কন্টিনিউ করতে হয়। আর তাছাড়া পড়ালেখা জিনিসটা আসলে খুব আনন্দের না, কষ্টের, এটা আমরা বুঝি। সারাদিন কার্যক্রম করার পরে, বিভিন্ন রকম কর্মব্যস্ততার পরে, বিভিন্ন রকম পেরেশানির পরে দিন শেষে এসে রাতের বেলায় বসে ক্লাস করাটা খুব সহজ কোনো ব্যাপার না। আর এটা একদিন দুই দিনের কোনো কাজ না, একটা বছর টানা এই কাজটা করতে হবে এবং গুরুত্ব সহকারে করতে হবে। মন চাইলো একদিন করলাম, মন চাইলো একদিন করলাম না, তাহলে কিন্তু হবে না। তো সেই জায়গা থেকে আমি এটা বিশ্বাস করি ইনশাল্লাহ, যদি আপনি ক্লাসটা কন্টিনিউয়াসলি করতে পারেন এবং অনুশীলনটা করতে পারেন মাঝে মধ্যে যদি সম্ভব হয়, ইনশাল্লাহ এটা আপনার জন্য ভালো উপকার বয়ে আনবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মাদানী নেসাব প্রথম বর্ষটা হচ্ছে এমন একটা শিক্ষা বর্ষ, এটা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য না, এটা আমি মনে করি প্রত্যেকটা মুসলিম শিক্ষার্থী, সে বড় হোক ছোট হোক, বুড়ো হোক যুবক হোক তরুণ হোক শিশু হোক, সবার জন্য এটা সমানভাবে প্রযোজ্য, এমন সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। ঠিক আছে, আপনি ঠিক চাইলে আছে ভাই। ইসলামে সম্পৃক্ত হতে পারেন, আল্লাহ ভরসা, যদি আপনার হুম, সেই আগ্রহ এবং ইচ্ছা থাকে যে আমি আরবি ভাষাটা শিখতে চাই নতুন ভাবে, ফাউন্ডেশনটাকে মজবুত করে, এটা আশা করি আপনার জন্য ইনশাআল্লাহ কাজ করবে। হুম। এবং অনেক এমন আছে যারা আমাদের এখানে আলহামদুলিল্লাহ শিখছে। জাযাকাল্লাহ, ওয়া দোয়া ইয়াকুম। করেন। আচ্ছা, আমি আর এক দুইটা প্রশ্ন নিতে পারবো যদি থাকে প্রশ্ন, চাইলে আপনারা এক দুইটা প্রশ্ন করতে পারেন লাস্ট। জি, আর
প্রশ্ন করতে চাই জি যে জি জি বলুন বলুন আমি এই যে আপনার ইউটিউবে যে জি এসো আরবি শিখটার 72টা ক্লাস আপলোড দেওয়া আছে, এটা কি আপনাদের ইয়াতে দেওয়া হয়েছে না এটা অন্য কেউ করছে? না, এটা আমাদের ক্লাস না, অন্য কারো ক্লাস। ও, মানে আমি প্রায় ওগুলোর 50টার মতো ক্লাস করছি তো, সেজন্য বললাম আচ্ছা, আর কি। সেখানেও আমাদের এসো কিন্তু আরবি শিখে বই থেকেই ক্লাস করানো হয় আর কি। বুঝতে পেরেছি। ভিডিও ক্লিপ আলহামদুলিল্লাহ। ওটা আপলোড করা আছে, সেখান থেকে বুঝ- আমি দেখছি আর কি। ওই জন্য নিশ্চিত হওয়ার সাইন জন্য জি, আপনাকে বলুন। বললাম আর কি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহ, আমি আপনার এখানে যুক্ত হয়েছি আসলে তীব্র একটা আকাঙ্ক্ষা থেকে। আমি আচ্ছা জেনারেল পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে আচ্ছা এবং আমি এখন সরকারি কর্মকর্তা। তো আচ্ছা আহ, অনেক আমি মদিনা বুকও কিছুটা পড়ার চেষ্টা করেছি, যেটা অনেক আচ্ছা পর। আচ্ছা কিন্তু এখন যুক্ত হচ্ছে আমার তো রেগুলার ক্লাস করা তো মুশকিল হয়ে পড়বে। এখন রেকর্ডেড কোনো ক্লাস কি আপনারা এখানে দেবেন কিনা, যেটা ধরুন হ্যাঁ, পূর্ব রেকর্ডিং ক্লাসের ব্যবস্থাপনা আছে। বিশেষ যদি কারো কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা রেকর্ড ক্লাসের ব্যবস্থাটা করে থাকি। তবে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে রেকর্ড ক্লাসগুলো প্রদান করার ক্ষেত্রে আমাদের কয়েক মাসের ফি একসাথে প্রদান করতে হয়। আচ্ছা, রেকর্ডেড কিসের সেটা জন্য করলে আপনি কয়দিনের ক্লাসের জন্য কয়েক মাসের টাকা দিতে হবে? কয়েকদিনের ক্লাস না, আমরা রেগুলারই ক্লাস দিয়ে যাব। তবে সেটা আপনি মানে শিফট আকারে হাদিয়াটা দিতে হয়। যেমন ধরুন 2 মাস 3 মাস একসাথে দিয়ে আবার পরবর্তী শিফটে আপনি আবার একসাথে 3 মাসের 4 মাসের ফিটা প্রদান করতে হয়। অন্যরা যেমন মান্থলি ফিটা দিবে, আপনার ক্ষেত্রে আর কি এটা হবে না, একটু ডিফারেন্ট হবে। না না না, আমি তো মান্থলি যেটা সবাই দিচ্ছে সেটাও দিচ্ছি। এর 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 বাইরেও বাহিরে আমাকে এর বাহিরে কিছু না, জাস্ট আপনি হচ্ছে ফিটা একসাথে দিবেন এতটুকুই। কারণ যেহেতু মানে লাইভে ক্লাস করছেন না, মনিটরিংটা সেভাবে হবে না, আপনি রেকর্ড বেস ক্লাসটাই করে যাবেন। তো এই ক্ষেত্রে আমরা ফিটাকে 2-3 মাসের একসাথে নেব। ও, মানে ফি 2-3 জি গুণ না, জি, একসাথে দিতে হবে আর কি 3-4 একসাথে মাস। দিতে হবে, রাইট? হ্যাঁ, ও, এটাই এটাই। ঠিক আছে। আপনাদের এই অফলাইন লোকেশনটা কোথায়? সাইনবোর্ড। সাইনবোর্ড, যাত্রাবাড়ির পরে, তাই তো? জি 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 জি, মাতুয়াইলের পরে। মাত্র পরে, হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের ডেডলাইনটা কবে কবে থেকে কি করছেন একটু? আমাদের এইটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে আগামী 10 তারিখ থেকে, এই মে মাসের 10 তারিখ থেকে। আজকে তো 6 তারিখ। আর এমনিতে আমাদের পূর্ববর্তী আরো অনেক ব্যাচের ক্লাস ইতিমধ্যে বিগত হয়ে গেছে, কিছু ক্লাস এখনো কন্টিনিউ হচ্ছে। আপনি চাইলে সেই ক্লাসগুলোতেও অ্যাটেন্ড করতে পারেন, কারণ সেগুলোর ক্লাসের ইতিমধ্যে রেকর্ড গুলো আছে। ঠিক আছে। আর আমি চাইলে আপনি আমি একদম একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছি, কারণ বেসিক থেকে এলিমেন্টারিটা আপনি না যদি করলে, রেকর্ড হ্যাঁ। ক্লাস করবেন, সেগুলো রেকর্ড ক্লাসও আছে আর কি। ঠিক আছে। সেই ক্লাসগুলো রেকর্ডও আছে, তো এই ক্ষেত্রে ওই ক্লাসগুলো রেকর্ড দেখে আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। আবার যদি চান যে এখন নতুন যেটা শুরু হবে সেটা থেকে করব, সেটাও কন্টিনিউ করতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা। আর অন্যান্য মাদ্রাসা যারা আছে তাদের সাথে জি কম্পেয়ার করার, যে আমার স্ট্যান্ডার্ডটা কোথায় আছে, স্ট্যাটাসটা ঠিক আচ্ছা আছে কি, এটার কোনো আচ্ছা। সুযোগ আছে? আপনার কোনো কম্পিটিশন বা এরকম কোনো বিষয়ে কম্পিটিশন তাদের সেভাবে সাথে প্রাতিষ্ঠানিক ভাবে করার তো আসলে এখনো ওইভাবে পরিস্থিতি হয়ে ওঠেনি, কারণ অনেকগুলো ব্যাপারই এখানে আছে। বিশেষ করে আমরা অনলাইনে মাদানী নেসাবের কার্যক্রমটা যেভাবে করছি, আকসার প্রতিষ্ঠান আমাদের সাথে ওইভাবে করছে না। কেমন? আমরা যেটা করছি যে মাদানী নেসাবের যেই কার্যক্রমটা আছে, মূল যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাকে ফলো করে হুবহু আমরা অনলাইন ভিত্তিক কার্যক্রমটা পরিচালনা করছি। কিন্তু অন্যান্য যে অনলাইন প্রতিষ্ঠানগুলো আছে তারা যেটা করেছেন, সেটা কিছু কিতাব তারা সরিয়েছেন, কিছু কিতাব নতুন করে ইনক্লুড করেছেন। এমনটা তারা করেছেন, মানে হুবহু ওই সিলেবাসটা তারা রাখেননি। অথবা এসো আরবি সেই কিতাবটা তারা সম্পূর্ণ পড়াচ্ছেন না, আংশিক পড়াচ্ছেন। এমনটা আমি কিছু কিছু প্রতিষ্ঠানে দেখেছি। অথবা সিলেবাসটা শেষ করতে আরো বেশি সময় নিচ্ছেন, তো ওইটা ম্যাচ করছে না, বুঝতে পেরেছেন? এখন কম্পিটিশনের জন্য এটা ম্যাচ করতে হয়। তবে এইটা আমি আশা করি আপনি কারোর সাথে কনভারসেশন করলে মোটামুটি আন্দাজ করতে পারবেন যে আমার লেভেলটা তার লেভেলটা আসলে কতটুকু ডিস্টেন্স। ঠিক আছে, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত আর প্রশ্ন নিচ্ছি না, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসের একটা বিষয় এখানে বাকি রয়ে গেছে, সেটা হলো এসো আরবি শিখি, আমাদের আরবি ভাষা শেখার মূল যে কিতাব। আপনারা এখানে যারাই আরবি ভাষা শেখার উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন,
তাদের অধিকাংশই জানবার কথা বা এই কিতাবটি চিনবার কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত প্রায় 40-45 বছর যাবত সবার কাছে সর্বমহলে সর্বস্বীকৃত এবং জনপ্রিয় একটি কিতাবের নাম হলো এসো আরবি শিখি। আপনারাও এখানে যারা উপস্থিত হয়েছেন তারাও হয়তো বা এটা ধারণা রাখেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কাছে সবচেয়ে জনপ্রিয় কিতাবটার নাম আসলে কি, আপনি নিশ্চয়ই এটাই বলবেন যে এসো আরবি শিখি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে বলবো এসো আরবি শিখি কিতাব যেহেতু আমাদের কাছে এত প্রিয় একটা কিতাব আরবি ভাষা শেখার জন্য, সেই ক্ষেত্রে আমরা এসো আরবি শিখি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চাই। আমাদের উস্তাদ মোহতারাম মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম উনি এই কিতাবটি শুরুতেই তিনি এই কিতাবটিতে যে বিষয়টা উল্লেখ করেছেন তা হচ্ছে একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই এখানে অনেকেই অনেকভাবে কৌতূহলী হয়ে পড়ছেন যে এই চিত্রটা এখানে কেন বা এটার কাজ কি। তো এখানে আসলে খুবই সুন্দর একটা বার্তা তিনি আমাদেরকে দিয়েছেন এই ছবিটার মাধ্যমে। আপনারা সকলেই জানেন একটা বিষয় যে ছবি কথা বলে, বাংলায় একটা প্রবাদ আছে ছবি কথা বলে। এই ছবিটা আমাদের সাথে কথা বলছে। কি বলছে চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন একটা বাক্স আছে যে বাক্সটিকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। বাক্সের একটা অংশে আছে আল কোরআনুল কারীম, আরেকটা অংশে আছে আল হাদিসুশ শরীফ। তো নিচে একটা চাবি আছে সেই বাক্সটিকে খোলার জন্য এবং সেই চাবির উপরে লেখা আছে আল লুগাতুল আরাবিয়্যাতু, আরবি ভাষা। অর্থাৎ এই চাবিটির মাধ্যমে এই বাক্সের তালাটিকে খোলা যাবে এবং বাক্স থেকে কোরআন এবং হাদিসকে বের করে আনা যাবে। এটার মিনিংটা আসলে কি? মিনিংটা হলো এই যে কোরআন এবং হাদিস এই দুটি কিন্তু আমাদের সম্পদ। একজন মুসলিম হিসেবে কাদের সম্পদ? আমাদের সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবা না। ঠিক আছে, এই যে কথাটা তিনি বললেন এতে করে তিনি কি বুঝালেন? কোরআন এবং হাদিস হলো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, আমাদের পথ প্রদর্শক, আমাদের দিক নির্দেশনা দানকারী। কোরআন এবং হাদিস সারা দুনিয়া আমাদেরকে পথভ্রষ্ট করলেও এই কোরআন এবং হাদিস আমাদেরকে সঠিক সরল পথে রাখবে। তো এখানে আদিব হুজুর আমাদেরকে বোঝাতে চাইলেন যে একজন মুসলিম হিসেবে যদি আরবি ভাষা আমি না জানি তাহলে কোরআন এবং হাদিস হলো আমার কাছে তালাবদ্ধ একটা বাক্সের মতো, যে বাক্সে আমার জন্য অনেক সম্পদ রাখা আছে এবং সেই সম্পদের মালিক হলাম আমি, কিন্তু সেই সম্পদের কবজা, সেই সম্পদের হস্তক্ষেপটা আমার হাতে নাই। আমি সেই সম্পদকে আমার জীবনে ব্যবহার করতে পারছি না। তাহলে এই সম্পদের কি কোনো মূল্য আছে আমার জীবনে? নাই তো। অথচ এই সম্পদটাই হচ্ছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে অমূল্য সম্পদ, তুলনাহীন, অতুলনীয় একটা সম্পদ। তো আমি যদি এই সম্পদকে আমার জীবনে বাস্তবায়ন করতে চাই, আমার চারপাশের মানুষের জীবনে বাস্তবায়ন করতে চাই, আমার সমাজে বাস্তবায়ন করতে চাই, আমার রাষ্ট্রে বাস্তবায়ন করতে চাই, আমাকে আরবি ভাষা শিখতে হবে। আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন যে আরবি ভাষা শেখা ছাড়া কি কোরআন হাদিস জানা যায় না? অবশ্যই যায়, অবশ্যই যায়, এতে কোনো বাধা নাই। কিন্তু আপনি আরবি ভাষা শিখে কোরআন এবং হাদিসের একটা জ্ঞান যেভাবে জানতে পারবেন, আরবি ভাষা না শেখা অবস্থায় কি আদৌ সেভাবে শেখা যাবে? আমি জানি, আমি বিশ্বাস করি আপনি উত্তর দিবেন যে না, সেভাবে শেখা যাবে না। যদি তাই হয় তাহলে আমার আপনার কর্তব্য হলো আরবি ভাষাটাকে খুব ভালোভাবে শেখা। দুনিয়াবি যত কাজ, যত কার্যক্রমে আমি সম্পৃক্ত আছি, নিজেকে সম্পৃক্ত রাখছি, রিজিকের তাগিদে, রুটি রুজির তাগিদে, যে কোনো উদ্দেশ্যেই হোক, আমাদের এই যে আরবি ভাষা, এই যে সম্পদ, এই সম্পদটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা উচিত। আমি, আমার সন্তান, আমার পরিবার, আমার পরিজন যারা আছে তাদের প্রত্যেকেই যেন আরবি ভাষা শিখে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আরবি ভাষাকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সে পণ ও প্রতিজ্ঞা আমাদের ভিতরে আসা দরকার। মুসলিম হিসেবে এটা আমাদের কর্তব্য, এটা আমাদের ইমানি দায়িত্ব। আজকে একটা মুসলিম আমরা তো বাংলাদেশে মুসলিম সমাজে বাস করি নাকি না? একটা মুসলিম সমাজে বাস করছি। আমাদের চারপাশে সকাল হচ্ছে আজানের আওয়াজে, সন্ধ্যা হচ্ছে আজানের আওয়াজে, কেমন? তো এই এমন একটা পরিবেশে আরবি ভাষা তো একাডেমিক ভাবে আমাদের প্রতিষ্ঠানে থাকবার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে যেহেতু আমাদের এই শিক্ষা ব্যবস্থা মুসলিমদের হাতের তৈরি না, এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে পশ্চিমার অনুসরণে প্রতিষ্ঠিত, পরিচালিত, অনাকাঙ্ক্ষিত কারণে সেখানে আরবি ভাষাটা
অনেক মানে খুবই অবহেলার শিকার হয়েছে। আমাদের বাচ্চারা আরবি জানে না, তারা দুনিয়াবি অনেক জ্ঞান জানছে, আরবি জানে না। কিভাবে জানবে? আমরাই তো আরবি জানি না। আমাদের বাচ্চাকে আমরা আরবি কিভাবে শেখাবো? তো সেই গুরুত্বটাকে এখানে আদিব হুজুর এই চিত্রের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরলেন যে কোরআন এবং হাদিস যদি জানতে চাই, শিখতে চাই, এই অমূল্য সম্পদ যদি আমি আমার জীবনে অর্জন করতে চাই, আমাকে আরবি ভাষা নামক চাবিকাঠিটা অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন এবং আমাদের জন্য এই কাজটাকে সহজ করে দিন ইনশাআল্লাহ। আচ্ছা, আদিব হুজুর এখানে এসো আরবি শিখ কিতাবের যে ভূমিকা তিনি এখানে উল্লেখ করেছেন, দেখেন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন। আমি দুই একটা বিষয় আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। প্রথমেই হলো আমি একটা অংশ পড়ে শোনাই এবং দুইটা কথা বললে আশা করি কিছু বিষয় বুঝতে পারবেন, আপনি ক্লিয়ার হবেন। যেহেতু আমরা এখানে আরবি ভাষার ছাত্র সবাই এখানে আরবি ভাষা শেখার উদ্দেশ্যেই কিন্তু উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি। তো আমি আশা করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আরবি ভাষা কোরআন ও সুন্নাহর ভাষা। সুতরাং আরবি ভাষায় পূর্ণ পারদর্শিতা ছাড়া কোরআন, সুন্নাহ এবং শরীয়তের যাবতীয় ইলমের গভীরে প্রবেশ করা কিছুতেই সম্ভব নয়। একজন আরবের জন্য বিষয়টি অপেক্ষাকৃত সহজ হলেও যাদের মুখের ভাষা আরবি নয়, তাদের জন্য তা খুব কঠিন। এজন্য প্রয়োজন যোগ উপযোগী ও বিজ্ঞানসম্মত এমন এক পাঠ পদ্ধতি অনুসরণ করা, যা শিক্ষার্থীকে অতি সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। কিন্তু আমাদের দর্শে নেজামিতে আরবি ভাষা শিক্ষার পদ্ধতিটি এতই ত্রুটিপূর্ণ ছিল যে খুব কম ছাত্রই তাতে গ্রহণযোগ্য মান অর্জন করতে পারত। এই পদ্ধতির প্রথম দুর্বলতা ছিল এই যে এখানে ভাষার অঙ্গনে প্রবেশ করা হতো ব্যাকরণ তথা নাহু সরফের মাধ্যমে। অথচ ভাষা শিক্ষার সবচেয়ে কার্যকর ও আধুনিকতম পদ্ধতি হলো ব্যাকরণের প্রত্যক্ষ প্রয়োগ ছাড়া শুধু ব্যবহারিক উপায়ে ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা, তারপর ব্যাকরণের মাধ্যমে ভাষা জ্ঞানকে সুসংহত করা। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তিনি এখানে উল্লেখ করেছেন যে আরবি ভাষা যেহেতু কোরআন হাদিসের ভাষা, আমরা একজন বাংলাদেশী বাংলা ভাষাভাষী হিসেবে এইটা আমাদের জন্য মোটামুটি কঠিন। আরবি ভাষা শেখা ছাড়া কোরআন হাদিস বোঝা আমাদের জন্য সম্ভব না। আর যদি তাই হয়, তাহলে আমাদের জন্য যেটা প্রয়োজন তা হলো যোগ উপযোগী বিজ্ঞানসম্মত একটা পাঠ পদ্ধতি, যে পাঠ পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজে সাবলীল ভাবে আরবি ভাষাটি শিখতে পারবো। এই জায়গাটিতে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি আরবি ভাষা আহ চর্চা হয়, আরবি ভাষা শেখানো হয়, সেটা কোথায় বলতে পারেন? সবচেয়ে বেশি আরবি ভাষা চর্চা করা হয় কোথায় সেটা? দু একজন বলুন। কওমি অঙ্গনে। জি 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 কওমি অঙ্গনে। কওমি অঙ্গনে। আচ্ছা, চমৎকার করে বলেছেন। কওমি অঙ্গনে অর্থাৎ কওমি যে মাদ্রাসাগুলো আছে, বেফাকুল মাদারিসের আরবির অন্তর্ভুক্ত যে মাদ্রাসাগুলো আছে, সেখানেই কিন্তু আরবি ভাষাটা সবচেয়ে বেশি চর্চা হয়, নাকি না? তো যদি তাই আমার হয়, মনে হয়। তাহলে আপনার মনে হওয়ার জন্য এটা বিষয় না, বিষয় হচ্ছে এটা বাস্তবতা। আপনি সে বাস্তবতার নিরিখেই বলেছেন। তো যেহেতু কওমি অঙ্গনে সবচেয়ে বেশি এটা চর্চা হয়, সেখানেও যদি কোনো প্রবলেম থাকে সেটা তিনি উল্লেখ করে দিলেন এখানে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দর্সে নেজমিতে আরবি ভাষা শেখার যে পদ্ধতিটা, সেটা ত্রুটিপূর্ণ। কেননা এখানে ভাষা শেখার যাত্রাটা শুরু হচ্ছে নাহু এবং সরফের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন মিজানুস সরফ, নাহু বিমির, হেদায়েতুন নাহু। অর্থাৎ এই কিতাবগুলো পড়ার মাধ্যমেই একটা শিক্ষার্থীর আরবি ভাষা শেখার যাত্রাটা শুরু হচ্ছে। অথচ এটা কিন্তু সঠিক পদ্ধতি না। আপনারা যারা ইংরেজি ভাষা শিখেন বা আমরা যারা ইংরেজি ভাষা শেখার চেষ্টা করি, শিখছি, তারা কিন্তু একটা জিনিস জানি যে ইংরেজি ভাষা শিখতে গেলে প্রথমে ইংরেজির গ্রামার না, প্রথমে কি ইংরেজির স্পোকেন, কথোপকথন, কথা বলা, কনভারসেশন করা, এটা শিখতে হয়। এটা শিখার পরে ধাপে ধাপে একটা শিক্ষার্থী আহ ব্যাকরণের দিকে যাচ্ছে, গ্রামারের দিকে যাচ্ছে। প্রথমে গিয়ে সে গ্রামার শিখছে না, বা শিখলেও সে এটা বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না। তো আদিব হুজুর এই বিষয়টা এখানে উল্লেখ করলেন যে আমরা আরবি ভাষা শিখছি ব্যাকরণের মাধ্যমে, নাহু সরফের মাধ্যমে। এই পদ্ধতিটা ভুল। এই পদ্ধতি অনুসরণ করতে গেলে আমরা অনেক কঠিন পথ দিয়ে আমাদেরকে যেতে হয় এবং ভাষা শেখার যাত্রাটা আমাদের জন্য কঠিন হয়ে আসে। আমাদেরকে ভাষা শিখতে হবে, মাতৃভাষাটাও আরবি ভাষা, বাংলা ভাষাটাও আরবি ভাষা। বাংলা বলবো সেটার আরবি বলবো, বাংলা বলবো সেটার আরবি বলবো। হ্যাঁ, ওখানেও ব্যাকরণ থাকবে, তবে ওভাবে একদম বিস্তৃত ভাবে না। ব্যবহারিক কিছু ব্যাকরণ আমরা সেখানে জানবো, যেটা না জানলেই না। কিন্তু আমাদের দর্শে নিজামিতে বা কওমি মাদ্রাসায় আরবি ভাষা শেখানোর যাত্রাটা শুরু করা হয় এই ব্যাকরণের মাধ্যমে, সরফের মাধ্যমে, যেটা কাম্য নয়।
এবং একজন ভাষা শিক্ষার্থীর জন্য এই বিষয়টা খুবই কঠিন। আপনি চিন্তা করে দেখুন তো, একজন ইংরেজ বা ব্রিটিশ, ইউরোপ আমেরিকায় বাড়ি, সেখানে তার জন্মস্থান, সে বাংলা ভাষা শেখা তার প্রয়োজন, সে বাংলাদেশে আসতে চায়। তো আপনি তাকে বাংলা ভাষা শেখাতে গিয়ে প্রথমে একটা কাজ করলেন, আপনি বাংলা ভাষার ব্যাকরণ তাকে শেখানো শুরু করলেন যে এইটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। সে কি আদৌ কিছু বুঝবে? সম্ভব কিছু বুঝা? সে তো না, এই সম্ভব ভাষাই না। জানে না। সে যে এখন যদি আমাকে আপনাকে চাইনিজ ভাষার ব্যাকরণ শেখানো হয়, আমি কি আদৌ কিছু বুঝবো? পসিবল এটা? হ্যাঁ, পসিবল না। হ্যাঁ, সম্ভব। কিভাবে পসিবল? কারণ ওই ভাষাটাই তো আমি জানি না। ওই ভাষার ব্যাকরণ আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, এখন আমি ওই ভাষায় কিছু কথা বলতে পারতাম, ওই ভাষাটা শুনে বুঝতে পারতাম, আমি কিন্তু ব্যাকরণ বুঝতাম। কিন্তু ভাষাই যখন জানি না, তখন ব্যাকরণ শিখছি, তাহলে তো হলো না। দেখুন, এখানে ব্যাকরণটাকে ভাষা শেখার জন্য তৈরি করা হয় নাই। ব্যাকরণ তৈরি করা হয়েছে ভাষাকে সুসংহত, বোঝাবো। সঠিক এবং ভুল মুক্ত করার জন্য। ভাষা শেখার মাধ্যম ব্যাকরণ না। ভাষা শেখার পর সেই ভাষাকে একদম ভুল মুক্ত করার জন্য, সঠিক করার জন্য, এটাকে সুনির্দিষ্ট করার জন্য হচ্ছে ব্যাকরণ। যেন আমি ভুল করে না ফেলি, অথবা ভুল করলেও যেন আমি ব্যাকরণের মাধ্যমে আমি বুঝতে পারি আমি কি ভুলটা করেছি। এই হচ্ছে ব্যাকরণ। কিন্তু আমরা যেটা করছি, আরবি ভাষা শেখানো শুরু করছি ব্যাকরণের মাধ্যমে। হলো না তো বিষয়টা? আচ্ছা, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আদিব হুজুর মূলত এই বিষয়টাকে লক্ষ্য রেখে এই মাদানী নেসাবের যাত্রাটা শুরু করেছেন, এবং প্রথম বর্ষে তিনি একদম ব্যবহারিক উপায়ে আরবি ভাষাটাকে শেখানোর চেষ্টা করেছেন। আমরা সেই ধারাবাহিকতা ইনশাল্লাহ শেখাবো। আলহামদুলিল্লাহ, আন্নিদা ইনস্টিটিউটে মাদানী নেসাব যারা পড়াচ্ছেন, তাদের প্রত্যেকেই মাদানী নেসাবের যে মূল প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মাদিনা, আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহুম হুজুরের প্রতিষ্ঠিত আহ আদিব হুজুর, যিনি আদিব হুজুর নামে পরিচিত আমাদের সবার কাছেই। তো আদিব হুজুরের যে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমি সহ আমাদের অন্যান্য সকল শিক্ষকরা সেখানে পড়াশোনা করেছে, সেখানে শিক্ষা গ্রহণ করেছেন, এবং এমনও উস্তাদ আছেন যারা সেখানে পড়িয়েছেনও। তারা ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাস নেবেন এবং আপনাদেরকে এই মাদানী নেসাব প্রথম বর্ষটা ইনশাল্লাহ পড়াবেন। তো আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। সর্বশেষ ছোট্ট করে আরেকটা পয়েন্ট আপনাদের সামনে জাস্ট উল্লেখ করে, যেহেতু এসো আরবি শিক্ষা কিতাবের মাধ্যমেই আপনারা আপনাদের আরবি ভাষা শেখার যাত্রাটা শুরু করবেন, তো এই এসো আরবি শিক্ষা কিতাবটা আসলে কোন প্রেক্ষাপটে কিভাবে লেখা হলো, এই বিষয়টা একটু আপনাদেরকে জানাতে চাই। আর সেই জন্য আমি আপনাদের মধ্য হতে একজন ভাইকে সম্পৃক্ত করব। কে সম্পৃক্ত করবেন আমার সাথে? আছি আমি, আসাদুজ্জামান ভাই। আবুজ্জামান। আপনি এখানে বাংলাটা যেটা দেখতে পাচ্ছেন, একটু পড়ে শোনান আমাকে। মানুষ যখন মানুষ যখন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে প্রার্থনা জানায়, তখন আল্লাহ গায়েব থেকে সাহায্য করেন। যাত্রাবাড়ি মাদ্রাসার খুব গরিব একটি কুতুবখানা ছিল। সেখানেই আমি রাত্রি যাপন করতাম। এক রাতে সেই কুতুবখানায় অপ্রত্যাশিতভাবে আমি আরবি ভাষা শিক্ষার একটি প্রাথমিক কিতাব পেলাম। নাম আল কিরাতুল ওয়াজিয়া। লেখক দারুল উলুম দেওবন্দের আরবি আদবের তাস্তাজ মৌলানা ওয়াহিদুজ্জামান কার কিরানবী রহিমাকুমুল্লাহ। সে রাত আমার ভোর হয়েছিল ওই কিতাবের মাঝে নিমগ্ন অবস্থায়। কিতাবটি যেন পথের সামনের সব কুয়াশা দূর করে দিল এবং পথের পূর্ণ মানচিত্র আমার সামনে মেলে ধরলো। আমি পেয়ে গেলাম আমার পাথেও এবং মঞ্জিলের সন্ধান। এভাবেই বান্দাকে আল্লাহ গায়েব থেকে সাহায্য করেন। বান্দা অবশ্যই সবসময় তা উপলব্ধি করতে পারে না, বরং তার দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায় কারণ ও কার্যকারণের গোলক ধাঁধায়। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। আরবি ভাষা শিক্ষার ফল ও ফুল আহরণের জন্য কিতাবটিকে আমি বৃক্ষরূপে গ্রহণ করতে পারতাম, সহজ মনে করে। সাধারণত সেটাই আমরা করে থাকি। কিন্তু এখানেও আল্লাহ আমাকে সাহায্য করলেন। আমি আমার ভিতর থেকে একটি আওয়াজ পেলাম, কিতাবটিকে তুমি বৃক্ষরূপে নয়, বীজ রূপে গ্রহণ করো। আমি তাই করলাম। সেই সুন্দর বীজটি থেকেই জন্ম লাভ করেছে আমার প্রিয় কিতাব এসো আরবি শিখি। বীজ ও বৃক্ষের মাঝে যে পার্থক্য, উভয় কিতাবের মাঝেও সেই পার্থক্য। বৃক্ষের কাজ বীজ দ্বারা হয় না, আবার বীজ ছাড়া বৃক্ষের অস্তিত্ব কল্পনা করা যায় না। সুতরাং ফল ও ফুল যদিও তুমি পাবে বৃক্ষের কাছে, কিন্তু বীজের অবদান কখনো ভুলে যেতে পারো না। আজ এসো আরবি শিখি নামের যে সবুজ বৃক্ষের সুশীতল ছায়ায় বসে
আরবি ভাষার ফল ও ফুল আমি আহরণ করছি এবং বিতরণ করছি তার সৃষ্টি কিন্তু মাওলানা কিরানবির ওই কিতাবের বৃষ্টি থেকে। সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব। জীবনে তাকে আমি একবারই দেখেছি, দারুল উলুম দেওবন্দের ছাত্রছাড়া উপলক্ষে তিনি বাংলাদেশে এসেছিলেন। আমি তার খিদমতে তখনকার এসো আরবি শেখা কিতাবটি কৃতজ্ঞতা সহ পেশ করেছিলাম এবং মানুষ হিসেবে তার বড়ত্ব ও মহত্বের পরিচয় পেয়েছিলাম। কবরে আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আশা করি বুঝতে পেরেছেন। তো আদিব হুজুর ওই যে আল কিরাআতুল ওয়াদিহা নামের যে কিতাবটি তিনি পেয়েছিলেন, সেই কিতাবটির থেকেই তিনি এই কিতাবের রচনা করেন এবং সুন্দরভাবে নতুন করে তিনি সাজিয়ে তোলেন কিতাবটাকে। তো এই হলো এসো আরবি শিখির পরিচয়। আপনারা আশা করি কিছুটা ধারণা পেয়েছেন আমাদের আলোচনা থেকে। এই মুহূর্তে আমরা সোজাসুজি একদম ক্লাসে চলে যাব। আমাদের আজকের যে প্রধান যে ক্লাস, অর্থাৎ আগামীকাল এই ক্লাসের উপর নির্ভর করে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসটা কন্টিনিউ হবে। তো আমি আশা করছি আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে সাথে থাকবেন। আমরা আর মাত্র 10 মিনিট ক্লাসটাকে কন্টিনিউ করব, খুব বেশি সময় না, ঠিক আছে? জাস্ট শব্দার্থগুলো পড়িয়ে দিব, উচ্চারণগুলো ধরিয়ে দিব। আগামীকালের ক্লাসে এই শব্দার্থের উচ্চারণগুলো ইনশাল্লাহ আমরা আপনাদের থেকে সবক হিসেবে নিব এবং সামনের পড়া কন্টিনিউ করব। আমাদের ভর্তি সংক্রান্ত যে আলোচনা, সার্বিক কার্যক্রম সবকিছু কিন্তু ইতিমধ্যে আমরা উল্লেখ করে দিয়েছি এবং আলোচনা করা হয়েছে কি কি কার্যক্রম, কি কি ব্যবস্থাপনা। এখন আমরা আর ওই ধরনের আলোচনায় যাব না, এখন সরাসরি আমরা ক্লাসে চলে যাব এবং ক্লাসের বিষয়ে কথা বলবো। আজকে আগামী 10 মিনিট ক্লাসের বিষয়ে কথা হবে। আগামীকাল ইনশাআল্লাহ পুরো ক্লাসটা থাকবে জাস্ট এই অনুশীলনের বিষয়। আপনি কিভাবে আরবি বাক্য গঠন করবেন, আপনার এই আরবি শেখার যাত্রাটা আজকে থেকেই শুরু হয়ে যাবে। কেমন? আরবি ভাষা শিখবেন যে হ্যাঁ, আপনি ইনশাল্লাহ। এই যে যাত্রাটা শুরু করেছেন, আজকে থেকে এটার ধারাবাহিকতা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন, আমাদের একজন ভাই একটু সম্পৃক্ত থাকবেন আমার সাথে, একটু সাড়া দিবেন আমাকে। জি আছি। জি, শুনতে পাচ্ছেন? সাজিদ ভাই, জি শুনতে পাচ্ছি। চলুন আমি পড়বো, আপনি পড়বেন। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। আওয়াজ করে জোরে জোরে স্পষ্ট আওয়াজে। কিতাবুন একটি বই। কিতা কিতাবুন একটি বই। কলামুন একটি কলম। ক- কলামুন একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার। কু- কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেওয়াল। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। আচ্ছা, ঠিক আছে, আশা করি উচ্চারণগুলো বুঝে পেয়েছেন। আমরা পরবর্তী ভাগে চলে যাই। জাস্ট শব্দের উচ্চারণগুলো দিচ্ছি। আমি এটার অডিও ইনশাল্লাহ গ্রুপে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করছি এবং স্ক্রিনশটটাও পাঠিয়ে দিব, ঠিক আছে? আপনারা সেটা শুনে শুনে এই শব্দগুলোকে মুখস্থ করবেন। আগামীকালের ক্লাসটা আমরা এটার উপর নির্ভর করে ইনশাল্লাহ নিয়ে থাকবো। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, বিদ্যালয়। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, বিদ্যালয়। মাদ্রা নয়, মাদ্রাসাতুন। মাদ্রাসাত মাদ্রাসাত মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন একটি রুলার। মিস্তরাতুন একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। তাওবিলাতুন একটি টেবিল। তাওবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। নাফিযাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। আচ্ছা, সর্বশেষ ভাগের শব্দার্থগুলো পড়বো আমরা। কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। মিযাল্লাতুন একটি ছাতা। মিযাল্লাতুন একটি ছাতা। নাযযারাতুন একটি চশমা। নাযযারাতুন একটি চশমা। সাইয়্যারাতুন একটি কার। সাইয়্যারাতুন একটি কার।
দাররাজাতুন একটি সাইকেল। দাররাজাতুন একটি সাইকেল। আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। আমি এই মুহূর্তে সাজিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জিও শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনার তরফ থেকে আমি ১ মিনিটের একটু আ মতামত নিতে চাই আমাদের আজকের ক্লাসটা সম্পর্কে। এই যে অনলাইন মাধ্যমে আমাদের যে প্রচেষ্টা, আমরা আন-নিদা ইনস্টিটিউটের পক্ষ থেকে আরবি ভাষা শেখার জন্য যে ব্যবস্থাপনাটা করেছি, আজকের ক্লাসে আপনি যে বিষয়টা দেখেছেন, আপনার জায়গা থেকে, আপনার পার্সপেক্টিভ থেকে আপনি যদি একটু মূল্যায়ন করতেন, আমরা খুশি হব। না, আপনাদের ক্লাসটা অনেক ভালো লাগলো। আমার দিলটা খুশি হয়ে গেছে আরকি। এই ক্লাসটা অনেক ভালো লাগছে। তার তাছাড়াও পড়ার ধরনও অন্যরকম একটু বুঝতে পারলাম। ভালো দিকে আছে আরকি। এই বছর যদি পড়তে পারি তাহলে অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, অনেক, অনেক শুকরিয়া। আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আসাদুজ্জামান ভাই। শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসাদুজ্জামান ভাই। হ্যাঁ, শুনতে পারছি। আচ্ছা, আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে অ্যাক্টিভ ছিলেন। আমি আজকের ক্লাস সম্পর্কে আপনার একটু মতামত বা মন্তব্য জানতে চাইবো। আজকের ক্লাস থেকে আসলে আপনি কতটুকু আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পেয়েছেন বা আমাদের এই কার্যক্রমটাকে আপনি কিভাবে দেখছেন? ইনশাআল্লাহ একটু উল্লেখ করবেন। আলহামদুলিল্লাহ ভালো আর কি। আলহামদুলিল্লাহ। শুকরান, শুকরান। আমি আরো ২-১ জন ভাইয়ের একটু মতামত বা পরামর্শ আমি নিতে চাই বা আমাদের এই কার্যক্রমটা আপনাদের জন্য আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট এবং কতটুকু আসলে কার্যকরী ভূমিকা পালন করছে একটু যদি আপনারা নিজেদের মতো করে একটু মন্তব্য, মতামত শেয়ার করতেন আমরা খুশি হব। আহ, আপনাদের টাইমটা ভাই কয়টা থেকে কয়টা জানো? আ রাত ৯টা থেকে ১০:৩০ পর্যন্ত। প্রতিদিন রাত এর ৯টা বাইরে থেকে ১০:৩০। এর বাইরে কি যাবেন নাকি? না, না, এর বাহিরে যাওয়া যাবে না। ও, ভালো আলহামদুলিল্লাহ, টাইমটাও আমরা ভালো। ফজলে রাব্বি ভাইকে দেখতে পাচ্ছি। আপনার থেকে আমি একটু মতামত নিতে চাই। আমাদের ক্লাস সম্পর্কে আপনি কতটুকু ক্লাসটা আ করেছেন এবং কতটুকু বুঝতে পেরেছেন যদি একটু জানাতেন ২ কথায়। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা। শুকরান, শুকরান। শুক্রিয়া। ফজলে রাব্বি ভাইয়ের বর্তমান পেশা সম্পর্কে একটু জানতে চাই। আপনি বর্তমান কি করছেন? আমি মানে কাকার মাদ্রাসায় আর কি শিক্ষকতা করছি নার্সারি বিভাগে। আচ্ছা, আচ্ছা। নার্সারি বিভাগে, কাকরাইল মাদ্রাসায়। কাকার মানে কাকার মাদ্রাসা মানে আপনার চাচার বালুকা। মাদ্রাসায়। আচ্ছা, আচ্ছা। চাচা। সরি। জি। ঠিক আছে, বুঝতে পেরেছি। শুকরান। তো আপনি কি আরবি ভাষা শেখার উদ্দেশ্যে আমাদের সাথে সম্পৃক্ত হওয়া? জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। ভালো। শিক্ষকতার পাশাপাশিও আপনি আরবি ভাষা শিখতে চাচ্ছেন। এটা আ অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে আপনি আসলে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আপনার এই উদ্দেশ্যকে সফল করুন দোয়া করি ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন ভাইকেও দেখতে পাচ্ছি, আশরাফুল ইসলাম ভাই। আ আশরাফুল ইসলাম ভাই পেশাগতভাবে কি করেন? আমি হচ্ছে এক মাদ্রাসার প্রধান শিক্ষক। আচ্ছা, আচ্ছা। কোন বিভাগে? আমার আমার মাদ্রাসায় ৪ টি বিভাগ আছে। আচ্ছা, আচ্ছা। ইবতিদায়ী ৫ম শ্রেণী পর্যন্ত এবং নুরানী বিভাগ, বালক হেফজ বিভাগ, বালিকা হেফজ বিভাগ। আমার মাশাআল্লাহ, মাদ্রাসার মাশাআল্লাহ। স্টুডেন্ট সংখ্যা হচ্ছে ৩৯৫ জন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং আপনার শিক্ষক স্টাফ হচ্ছে আমরা ১০ জন। আমি হলাম প্রধান আরকি। সেই আচ্ছা, সাথে আচ্ছা। আমি পরিচালনার দায়িত্বে আছেন। মানে আচ্ছা, আচ্ছা। আপনাদের দোয়ায় মাঠে ময়দানে আচ্ছা। কথা বলি আরকি। আশরাফুল ইসলাম বিপ্লবী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এই যে আজকে আমাদের যে ক্লাসটা দেখলেন বা অনলাইন মাধ্যমে আমরা যে কার্যক্রমটা নিয়ে কাজ করছি, এই যে অনলাইনে আরবি ভাষা শেখানোর যে ব্যবস্থাপনাটা, আজকের ক্লাসে আপনি আসলে কতটুকু আমাদের সম্পর্কে ধারণা পেলেন বা আপনার কাছে এটা আ জেনে আসলে কতটুকু ভালো লাগলো বা এই বিষয়ে আপনার মতামতটা আসলে কেমন? আমি একটু জানতে চাই। আর সেই আলহামদুলিল্লাহ আপনাদের এই যে এসো আরবি শিখি যে অনলাইন ক্লাস এটার প্রেমে আসলে আমি অনেক আগেই পড়ে গেছিলাম। আচ্ছা, আচ্ছা, আসলে আচ্ছা, আমি আচ্ছা। যখন মাঠে ময়দানে কথা বলা শুরু করি, জি, তখন জি, জি। মনে করলাম যে মাঠে ময়দানে কথা বলা আর আসলেই আরবি ভাষার দক্ষতা অর্জন করা ২ টা কিন্তু এক জিনিস নয়। মাঠে হুম, হুম, হুম। ময়দানে কিন্তু যে কেউ কথা বলতে পারে।
হুম আমি হুম মনে হুম করলাম যে না, অবশ্যই আরবি গ্রামার আমার জানা দরকার। আচ্ছা তো আমি আচ্ছা কিন্তু আচ্ছা আলিয়া মাদ্রাসায় আমি ফাজিলে পড়ি বর্তমান, আবার আচ্ছা কওমি থেকে মিজান পর্যন্ত পড়ছি। তো আমি একটা ভালো মানে আরবি ভাষার উপরে দক্ষতা আচ্ছা অর্জন আচ্ছা করার জন্য ভালো কিছু একটা আচ্ছা খুঁজতেছিলাম। তো আচ্ছা আচ্ছা এর আচ্ছা মধ্যে অলরেডি আপনাদের যে এসো আরবি শিখি, জি জি এই এই বইয়ের মোটামুটি উনার নামটা আমার জানা নাই। ইউটিউব থেকে সার্চ মাওলানা আবু দিয়ে তাহের মোটামুটি মিসবাহ মাওলানা আবু তাহের মানে রহমত- ৭২ টা ক্লাস উনি ও আপনার আচ্ছা আচ্ছা দিয়েছি। মানে আচ্ছা 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 ইউটিউবে আপলোড করছে এবং সেখান থেকে প্রায় আমি ৪৭ টা ক্লাস করছি। তো আসলেই মাশাআল্লাহ আমাকে অনেক ভালো লাগছে। এই বইয়ের যে মানে এত সুন্দর করে মানে আচ্ছা ধারাবাহিকভাবে সাজানো হয়েছে, যত পড়ছি তত আমি মুগ্ধ হয়েছি আরকি। এবং মা- আমি যখন Facebook চালাইতে দেখলাম যে আপনাদের এসো আরবি শিখির ডাইরেক্ট সরাসরি জি লাইভ জি 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 অনলাইন ক্লাস, তখন জি আমি জি মানে আপনাদের এখানে ভর্তি না হয়ে আচ্ছা থাকতে পারলাম না আরকি, এবং ভর্তি হওয়ার জন্য আমি একবারে আল্লাহ কবুল ইয়ে করুন করে ফেলছি ইনশাআল্লাহ আরকি। আল্লাহ ভরসা আহ, আমি আপনার এই উদ্যোগে আসলে সত্যি খুব অনুপ্রাণিত এবং খুশি হলাম আমরা আসলে এই জায়গাটাকে নিয়ে কাজ করছি এই যে আশরাফুল ইসলাম ভাই আপনার কাছে প্রশ্ন হলো আপনার জীবনের এই যে প্রেক্ষাপট এই মুহূর্তে আসলে আপনার পক্ষে কি আসলে সেভাবে সম্ভব কিনা যে আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে আবার নিয়মতান্ত্রিক ক্লাস করে তারপরে আরবি ভাষা শিখবেন এটা আমি যতটুকু বিশ্বাস করি যে এটা এই মুহূর্তে হয়তো বা সম্ভব না জি, পেশাগতভাবে আপনি বর্তমান যে অবস্থানে আছেন এটা হুম, অনেক কঠিন বলতে গেলে অনেক বা কঠিন, অনেক। অসম্ভব অসম্ভব তো সেই জায়গা থেকে যেন আপনার এই আশা আকাঙ্ক্ষাটা যেন মানে ব্যর্থ হয়ে না যায় যে আমি এটা চাইলাম কিন্তু পারলাম না হলো না এই যে কর্মব্যস্ত যে মানুষগুলো আছেন যারা আরবি ভাষাটা অনলাইন মাধ্যমে শিখতে চাচ্ছেন তাদের জন্যই আসলে আমাদের এই আয়োজন অনেকে এটাকে একটা ভুল বুঝে এরকম ভাবে যে চিন্তা করে যে মাদ্রাসা শিক্ষাটাকে কি অনলাইনে নিয়ে আসা হচ্ছে কিনা আসলে এটা কিন্তু সম্ভব না এখন যদি আমি আজকে চিন্তা করি স্কুলের পুরো পড়াশোনাটাকে অনলাইন ভিত্তিক করবে এটা কি আদৌ সম্ভব জি না, টিচার নাই স্টুডেন্ট নাই কার্যালয় নাই একাডেমিক কোনো পড়াশোনা নাই কিছু নাই বাসায় বসে বসে অনলাইন মাধ্যমে পড়বে এটা কি আদৌ পসিবল পসিবল না মাদ্রাসার পড়াশোনাটা মাদ্রাসায় করবে কিন্তু যারা কিনা মাদ্রাসায় যাওয়ার সুযোগ পাচ্ছে না তারা কি করবে তারা কি না পড়ে থাকবে তারা যেন পড়ার সুযোগটা পান এবং সেই ক্ষেত্রটা যেন থাকে সেই জন্যই সেই লক্ষ্যে আমাদের এই কার্যক্রমটা বা এই উদ্যোগটা তো আমি আশা করি আশরাফুল ইসলাম ভাইয়ের মতো এমন অসংখ্য অগণিত শত শত ভাইরা এবং অনেক বোনেরাও আলহামদুলিল্লাহ আমাদের এখানে ক্লাস করে আলহামদুলিল্লাহ প্রায় 100-র উপরে বোন আমাদের এই প্রতিষ্ঠানে ক্লাস করছে রানিং তারাও আলহামদুলিল্লাহ আরবি ভাষা শিখছেন এবং তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই বা চাইলেও যারা অফলাইনে বাহিরে গিয়ে পড়তে পারবেন না তারা ঘরে বসে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আরবি ভাষা শিখতে পারছেন তো এতে আমরা খুব অনুপ্রাণিত হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আপনারা যে উদ্যোগ গ্রহণ করছেন এই উদ্যোগটাকেও সহজ করে আমি দোয়া করি এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছি যেভাবে পড়ানোর কথা আমরা বলছি যেন তার চেয়েও ভালোভাবে আপনাদের ইনশাল্লাহ পড়াতে পারি তো ঠিক আছে আমাদের আজকের প্রথম ডেমো ক্লাস আজকে এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আগামীকাল আরো একটি ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে আমরা আশা করছি আপনারা ইনশাল্লাহ আমাদের সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন আগামীকাল যে ক্লাস হবে এবং আমাদের মেইন ক্লাসটা শুরু হবে হচ্ছে আহ আগামী 10 মে আজকে হচ্ছে কয় তারিখ 6 তারিখ তাই না 7, জি, 8, 9 ইনশাল্লাহ 10 তারিখ আহ মেবি শনিবার দিন পরে আমাদের ক্লাসটা নিয়মতান্ত্রিকতার সাথে শুরু হয়ে যাবে আপনারা যারা আমাদের ইতিমধ্যে ডেমো ক্লাসটা দেখেছেন ডেমো ক্লাসটা করেছেন আমি আশা করছি যাদের কাছে পছন্দ হয়েছে বা আমাদের কোর্স কারিকুলাম দেখে ভালো মনে হয়েছে আপনারা ইনশাল্লাহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করে যাবতীয় বিষয়গুলো ইনশাল্লাহ একটু বুঝে নেবেন আশা করছি 10 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়ে গেলে নিয়মতান্ত্রিক ক্লাসটা ইনশাল্লাহ করতে পারবেন আর আমাদের আমার একটা প্রতিনিধি জি জি অবশ্যই অবশ্যই বলুন আমার একটা কোশ্চেন ছিল, জি 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 এই যে এখন যদি শুরু করি পরে মাঝ পথে যাওয়ার পরে যদি বন্ধ হয়ে যায় তাই কেমন হবে? না না এটা অনেকে এটা তো এটা সম্ভাবনা নেই আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি একজন শিক্ষার্থী কয়জন একজন, একজন শিক্ষার্থী থাকার আগ পর্যন্ত আমাদের এই কোর্স বন্ধ হবে না জি বুঝতে আলহামদুলিল্লাহ। অর্থাৎ পারছি। আপনার কথাই আমি বলছি মানে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত এই ক্লাস জি, বন্ধ হবে না এটা ইনশাল্লাহ। আনমিতা ইনস্টিটিউটের গত 1 বছরের ইতিহাসে নাই কোনো কোর্স শুরু হয়ে বন্ধ হয়নি আলহামদুলিল্লাহ যদি আমার কোনো ঘটনাক্রমে যদি কোনো সমস্যায় পড়ে আপনারা যদি ক্লাস বন্ধ করেন এমন মুহূর্তে আমরা কি করতে পারবো? এইটা আসলে অ্যাক্সিডেন্টের কথা আমরা গ্যারান্টি দিতে পারি না
আল্লাহ যদি ওরকম এমন কোনো পরিবেশ বা পরিস্থিতি তিনি আমাদের তাকদিরে লিখে রাখেন সেটার কথা বলতে পারবো না, বাট আমাদের প্রাতিষ্ঠানিক তরফ থেকে ক্লাস বন্ধ হবে না, এইটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ। জি, বুঝতে পেরেছি। ঠিক আর আছে? একটা বিষয় হলো, জি 100 আরবি শিখে কি 3 অখণ্ড শেষ করে দেওয়া হবে এবছর? জি 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 3 খণ্ড পড়ানো হবে। বছর শেষে কি পরীক্ষা জি, থাকবে না? আমাদের বছরের মাঝে 6 মাস পরে অর্ধবার্ষিক একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইনশাআল্লাহ বছর শেষে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই বার্ষিক পরীক্ষার পরীক্ষা পরে আমরা সার্টিফিকেট প্রদান করব। সার্টিফিকেট, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, জি এখন যদি ভর্তি হয় টাকা কি অগ্রিম দিতে হবে? জি অগ্রিম প্রদান করে মাসিক ফি 1000 টাকা এবং ভর্তি ফি হলো 1000 টাকা, মোট 2000 টাকা প্রদান করে ইনশাআল্লাহ ভর্তি সম্পন্ন করতে হবে। তবে আমরা সাময়িকভাবে একটা মেবি আমি সিওর না, আপনারা যে প্রতিনিধির সাথে যোগাযোগ করেছেন নিশ্চয়ই একজন উস্তাদের সাথে যোগাযোগ হয়েছে আপনাদের প্রত্যেকেরই। তো উনার সাথে কথা বললে আপনি এটা বুঝতে পারবেন। আমাদের ভর্তির ফিতে একটা স্কলারশিপ চলছে। ঠিক আছে? ভর্তির ফিতে একটা জি, স্কলারশিপ চলছে। আমরা আ ওই স্কলারশিপটা হচ্ছে ভর্তি ফিতে 500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে? আমরা আ তাহলে 330 টাকার মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে পারবেন আপনি ইনশাআল্লাহ। তাহলে কত 530 টাকা? টাকার ভিতরে। জি, 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 জি। আর প্রত্যেক মাসের ফ্রি কি এটা অগ্রিম দিতে হবে না মাস শেষে দিলে জি, হবে? অগ্রিম প্রদান করতে হয় প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে। ও আমাদের জি, পুরো প্রতিষ্ঠানের ফিতে আমরা অগ্রিম গ্রহণ করি। ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া। আর কারো কোনো আমার আর প্রশ্ন একটা আছে? বিষয় প্রশ্ন ছিল জি, ভাই। জি। জি, জি, অবশ্যই বলুন, প্রশ্ন বলুন। প্রশ্ন হলো, ধরেন আপনার ক্লাস, আপনাদের প্রতিষ্ঠানের জি, ক্লাস আমার 5 মাস পরে ভালো লাগতেছে না। জি, জি, জি। তখন আমি কি করতে পারি? তখন আসলে কিছু করার নেই। সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি এমনটা হয় যে কোন কারণে আপনার কাছে মনে হচ্ছে আমাদের ক্লাস পছন্দ হচ্ছে না আপনার বা হ্যাঁ, আপনার মন হচ্ছে না, সেক্ষেত্রে আসলে আমাদের কিছু করার নাই। কারণ আ মাদানী নেসাবের যে ধারাবাহিকতা, আমরা সেই ধারাবাহিকতায় ক্লাস করাবো এটার নিশ্চয়তা আপনাকে দিচ্ছি। কেমন? মাদানী নেসাবের হ্যাঁ, মূল প্রতিষ্ঠানে যেভাবে আরবি ভাষা শেখানো হয়, যেভাবে এই কিতাবগুলো পড়ানো হয়, সেভাবে আমরা পড়াবো এটা বলছি। কিন্তু প্রত্যেকের পছন্দ অনুযায়ী পড়াবো এটা আমাদের পক্ষে সম্ভব না। এই ক্ষেত্রে যদি কারো এমন হয় যে পছন্দ হচ্ছে না ক্লাস, সেই ক্ষেত্রে আসলে আমরা এটার আ কিছু বলতে পারি না এখানে। জি, জি। হ্যাঁ, আমাদের ডেমো ক্লাসে আমরা ঠিক। যতটুকু উপস্থাপন করছি, তা দেখে যদি আপনার পছন্দ হয় এবং আপনি আশ্বস্ত হতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ভর্তি সম্পন্ন করবেন। আদারওয়াইজ না। না, দেখা যাচ্ছে যে আমি 5 মাস ক্লাস করলাম, তারপরে বাদ দিলাম ইচ্ছা করলে। এটা আপনার ব্যক্তিগত এটা ইখতিয়ার। এটা আমাদের ও, কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো কিছু বর্তায় না। ও, ঠিক আছে। ওটা এমনি একটু ব্যক্তিগতভাবে প্রশ্ন করলাম না, আরকি। না, ঠিক আছে। এটা প্রশ্নে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। তা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে দু মোটামুটি অলরেডি 11:30 টার কাছাকাছি বেজে গেছে। অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। হুম, দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য দোয়া রইলো। আল্লাহ তাআলা আপনাদের এই ইচ্ছা, আকাঙ্ক্ষা, এই আগ্রহকে কবুল করুন এবং সহজ করুন। সকলে ভালো আমিন। থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ওয়ালাইকুম আগামীকাল ওয়ালাইকুম আমাদের আসসালাম। ২য় ডেমো ক্লাস। আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ওয়ালাইকুম চেষ্টা করব। আসসালাম।